মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমি কিন্তু আগেই জানতুম বাবা। কি জানতি রে মা? তুমি এই ঘর ছেড়ে কোথাও নড়বে না। নড়বো রে নড়বো, আগে দায় মুক্ত হই, তারপর অন্যদিকে তাকাবো। এখন কি আর আমার বাজে খরচ করার সময় আছে? বাবার এই কথার মানে যে কি তা ভাই বোন মানে হাবুল আর সুধা দুজনেই বুঝতে পারত। হাবুল পড়তে পড়তে দিদির দিকে একবার তাকিয়ে মুচকি হেসে ফের বইয়ে মন দিত। বাবা, আমি বুঝি তোমার একটা দায়, তুমি কেবলই ওই এক কথা বলো। তো দায় তো পিতৃদায়, মাতৃদায়, কন্যাদায়, কিন্তু তোকে বিদায় দিয়ে কি করে যে আমি থাকবো, আমি তাই ভাবি। আমাকে বিদায় দেওয়ার কথা তোমাকে অত ভাবতে হবে না। আমি চলে গেলে তোমাদের চলবে কি করে? হাবুল ও তো এখনো ছোট, ও কি তোমার যত্ন আত্তি করতে পারবে? ও বড় হোক, বিয়ে থা করুক, তারপর। পাগলি রে পাগলি, ততদিনে তুই যে একেবারে বুড়ি হয়ে যাবি। তাহলে তো ভাবনাই চুকে গেল। চিরকালের জন্য তোমার বুড়িমা হয়ে তোমার কাছেই থেকে যাব। আমাকে কাজ ছাড়া করবার কথা তুমি আর তখন ভাবতেই পারবে না। তিনজনের ছোট্ট সংসারে কোনো অশান্তি ছিল না। সুধা, তার বাবা হরগোবিন্দ আর সুধার ছোট ভাই হাবুল তিনজনে মিলে শহরের সীমান্তে যে একটুখানি সংসার রচনা করেছিল, তাতে অভাব, অনটন, অসুবিধে অনেক কিছুই ছিল, কিন্তু অশান্তির কথা কারও মনে হয়নি। সরু গলির মধ্যে পুরনো দুতলা ভাড়াটে বাড়ি, আর একতলায় একখানি মাত্র ঘর তিনজনের ভাগে জুটেছে। এই ঘরখানির মধ্যেই রান্না, খাওয়া, শোয়া সব। আবার এই ঘরে বসেই হাবুল তার স্কুলের পড়া পড়ে। অসুবিধা খুবই হতো। সুধা মাঝে মাঝেই তখন হরগোবিন্দকে বলতো, বাবা, আর একটা ভালো বাড়ি দেখো, এই একখানা ঘরে কি চলে? তা ঠিক 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 তোদের ভারী কষ্ট হচ্ছে না? বাড়িটা বদলাতে হবে। শুনছেন নরেন্দ্রনাথ মিত্রের গল্প অবলম্বনে বিকল্প। নরেন্দ্রনাথ মিত্রের জন্ম 1916 সালে ফরিদপুরে। 1975 সালে তাঁর মৃত্যু হয়। 1938 সালে বিষ্ণুপদ ভট্টাচার্য ও নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একত্রে প্রথম কাব্যগ্রন্থ জোনাকি রচনা করেন নরেন্দ্রনাথ মিত্র। বিকল্প গল্পটি 1955 সালে প্রথম প্রকাশিত হয়। সেই সময়ের সামাজিক পটভূমিকায় এক কন্যাদায়গ্রস্ত পিতার মন মানসিকতা ঠিক কেমন হতো তা তুলে ধরেছেন লেখক। অসমবর্ণে প্রেম, বাবা মেয়ের সহজ বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ধীরে ধীরে কিভাবে পাল্টে দিতে পারে তাই এই গল্পে ফুটে উঠেছে। নারী স্বাধীনতা এবং নারী চেতনার যে দিকটি উঠে এসেছে এই রচনায়, তা সমকালীন করে তুলেছে গল্পটিকে। তাহলে শুনতে থাকুন বিকল্প। বছর তিনেকের মধ্যে সে বাড়ি আর বদলানো হয়ে ওঠেনি। অবশ্য ভালো বাড়ির খোঁজ অনেকবারই এসেছে। দুখানা ঘর আর রান্নাঘর, বাথরুম সমেত ফ্ল্যাটের খবর অনেকবারই নিয়ে এসেছে হাবুল। হরগোবিন্দ চাটুর্যে উৎসাহিত হয়ে উঠেছেন। ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে বাড়িও দেখে এসেছেন, কিন্তু শেষ পর্যন্ত ভাড়া, সেলামি আর অ্যাডভান্সের অঙ্ক শুনে আর এগোননি। পুরনো বাসায় ফিরে এসে ছেলে মেয়েকে হরগোবিন্দ বলেছেন, দূর 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 দূর, মিছিমিছি কতগুলো টাকা নষ্ট করা, তার চেয়ে এই 20 টাকার ঘর আমাদের ঢের ভালো, আর এর চেয়ে বেশি জায়গায় আমাদের হবেই বা কি? আইবুড়ো মেয়ের বিয়ের কথা ছাড়া
হরগোবিন্দর আর কোনো ভাবনাই যেন নেই। দিনের বেশিরভাগ সময় অফিসের কাজে কাটে, বাকি সময়টুকু সুধার বিয়ের চিন্তা, চেষ্টা আর আলোচনা নিয়েই থাকেন হরগোবিন্দ। পাড়ায় কৃপণ বলে বদনাম আছে তার। কোনো অনুষ্ঠান প্রতিষ্ঠানের জন্য চাঁদা চাইতে গেলে সিকি আধুলির বেশি তার হাত দিয়ে গলে না। নিজের জামাকাপড় জীর্ণ হয়, ময়লা হয়, সে সম্বন্ধে তার ভ্রুক্ষেপ নেই, কিন্তু ছেলের পোশাক আর মেয়ের শাড়ি গয়না কিনে দেওয়ার দিকে দারুণ ঝোঁক তাঁর। ফুরসত পেলেই মেয়েকে নিয়ে শ্যাকরার দোকানে যান, পুরনো গয়না ভেঙে নতুন ডিজাইনের ফরমায়েশ দেন। বছরে 2-4খানা করে নতুন গয়না না গড়ালে হরগোবিন্দর তৃপ্তি নেই। সুধা প্রায় আপত্তি করে। এত গয়না কেন করছো বাবা? কি জানিস মা, সব তো একসঙ্গে করতে পারবো না, তাই আস্তে আস্তে করে রাখি। তোর মার তো কিছুই পেলি নে। প্রায় বছর 3 যক্ষায় ভুগে সুধার মা নির্মলা মারা গেছেন। তখন মাইনে বেশি ছিল না হরগোবিন্দর। স্ত্রীর ওষুধপথ্যের খরচ জোগাতে তার গয়না থেকে শুরু করে নিজের ঘড়ি বোতাম পর্যন্ত সব গেছে। আরও প্রায় 700-800 টাকা দেনা হয়েছিল। কষ্ট করে বিলাস ব্যসন ত্যাগ করে সব দেনাদায় শোধ দিয়ে আবার মাথা তুলে দাঁড়াতে পেরেছেন হরগোবিন্দ। তার মতো একজন 150 টাকার কেরানির পক্ষে এ বড় কম কৃতিত্বের কথা নয়। সুধাকে ভালো ঘরে বরে দেবেন, এখন এই তার একমাত্র সাধ। আর সেই সাধ মেটাবার জন্য তিনি অসাধ্য সাধন করছেন। অফিসের চাকরির পরে একটি পার্ট টাইম কাজ নিয়েছেন। সংসার খরচের জন্য যা লাগে মেয়ের হাতে তুলে দেন, বাকি টাকা ব্যাংকে রাখেন। গয়না অবশ্য অল্প স্বল্প সুধার গায়েও থাকে, পাছে হারিয়ে যায় কি চুরি হয়ে যায় সেই আশঙ্কায় বিদেশি ব্যাংকে বেশি ভাড়া দিয়ে বাকিগুলো নিরাপদে রাখেন হরগোবিন্দ। মাঝে মাঝে হাবুল বলে, দিদি যাই বলিস না কেন, বাবা তোকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। সে কথা শুনে বাড়ির কাজ করতে করতে সুধা হাসে, বলে, ভারী হিংসুটে তো তুই। কিসে প্রমাণ পেলি? বাটখারায় ওজন করে দেখেছিস? দেখেছি বই কি, আমার যেখানে 1 পো, তোর সেখানে 1 সের। তোর বিয়ের জন্যই তো বাবা শুধু টাকা জমাচ্ছেন। সুধা নকল চিন্তার ভান করে গালে একটা আঙুল ঠেকিয়ে বলে, ও, তোর বুঝি সেই দুঃখ? তোর বিয়ের জন্য আরেকজনের বাবা এর চেয়ে বেশি টাকা জমিয়ে তুলছে, তা জানিস? টাকাও জমে, গয়নাও জমে, বিয়েই শুধু হয় না সুধার। 3-4 বছর ধরে এত সম্বন্ধ এলো গেল, কিন্তু হরগোবিন্দের মোটেই পছন্দ হয় না। যে ছেলের রূপ আছে তার বিদ্যা কম, যার বিদ্যা আছে তার আবার বিদ্যা বিক্রির সামর্থ্য কম, যার অর্থ আছে তার আবার কুল নেই। এমনি বাছাই করতে করতে সুধার বয়স 20 পেরিয়ে গেল। সুধার মাসিমা কমলা থাকেন বউবাজারে। তিনি প্রায় এসে হরগোবিন্দকে তিরস্কার করে যান। জামাইবাবু এ করছেন কি? দেখে শুনে মেয়ের এবার বিয়ে দিন, বয়স হয়ে গেছে, এখন বেশি বাজ বিচার করা কি ভালো? তা কি করব বলো কমলা, তোমার মতো 4-5টি তো নয়, আমার ওই একটি মাত্র মেয়ে। বাজ বিচার একেবারে ছেড়ে দিলে কি চলে? তাছাড়া হিন্দুর ঘর, একবার ভুলভ্রান্তি হলে তো আর শোধরাবার জো নেই। যা ভালো বোঝেন। সুধাও তখন বাপের পক্ষ টেনে কথা বলে। তারও বিয়েতে ভারী অমত। সে বলে, হাবুল আরও বড় হোক, স্কুল ছেড়ে কলেজে ঢুকুক, নিজের শরীরের আর জিনিসপত্রের যত্ন নিতে শিখুক, তারপরে না হয় বিয়ে হবে। সত্যি, এখনো দিদি না হলে হাবুলের যে একদিনও চলে না। আর মেয়ের এই যুক্তিতর্কে মনে মনে খুশি হন হরগোবিন্দ। শুধু বাইরের চেহারাটাই নয়, হৃদয়টাও মায়ের মতোই পেয়েছে সুধা। তেমনি ভারী কোমল মন আর স্নেহ ভরা বুক।
হরগোবিন্দ অফিসে বেরুবার আগে লন্ড্রি থেকে ধুয়ে আসা শার্টে যখন বোতাম পরাতে বসে সুধা, কি উপুর হয়ে তার পায়ের জুতো ব্রাশ করতে থাকে, দেওয়ালে টাঙানো নির্মলার প্রথম যৌবনের ফটোর সঙ্গে মেয়েকে মিলিয়ে দেখেন হরগোবিন্দ। মেয়ের দিকে চেয়ে থাকতে থাকতে তার মনে হয় আকৃতি প্রকৃতিতে একেবারে ঠিক যেন দ্বিতীয় নির্মলা। তেমনি পিঠ ভরা কালো চুলের রাশ, তেমনি শ্যামলা গায়ের রং, আর ঠিক তেমনি নাক, চোখ, চিবুকের ছাঁদ। সুধার মায়ের সঙ্গে তার যে এত মিল আছে তা ওর মাসি মেশো স্বীকার করতে চায় না। কিন্তু নির্মলাকে কি হরগোবিন্দের চেয়ে তারা বেশি দেখেছে না বেশি জেনেছে? শুধু বাপকেই নয়, ভাইকেও ভারী যত্ন করে সুধা। হরগোবিন্দর মনে হয় নির্মলা বেঁচে থাকলেও যেন হাবুলের এত বেশি যত্ন হতো না। এই সেদিন পর্যন্ত গামছা দিয়ে ভিজে মাথা মুছে তার টেরি কেটে দিয়েছে সুধা। আজকাল হাবুল দিদির চেয়ে ইঞ্চি 2 লম্বা হয়ে গেছে বলে সুধার পক্ষে ভাইয়ের মাথা আঁচড়ে দেওয়ার সুবিধে হয় না। কিন্তু এখনো নাওয়া খাওয়ার সব ব্যাপারেই হাবুল দিদির ওপর নির্ভরশীল। 3rd ক্লাসে পড়লে কি হবে, বা বয়স 14 উতরে 15 পড়লেই বা কি হবে? স্বভাবে এখনো হাবুল প্রায় 8-10 বছরের বালক। যেমন অগোছালো তেমনই অন্যমনস্ক। ওর বইপত্তর, খাতা কলম কোথায় থাকে স্কুলের সময় সব খোঁজ পড়ে। অফিসে যাওয়ার সময় হরগোবিন্দ যেমন ব্যস্ত হতে থাকেন, ওরে ও সুধা, কোথায় গেলি রে? হাবুলও তেমনই স্কুলে যাওয়ার সময় ডাকে, দিদি, এই দিদি, আমার কম্পাসটা কোথায় রে? আরে এই দিদি। ও, এই ছেলেটা আর বড় হলো না। হ্যাঁ, ওই পুবের জানলার পাশে মায়ের ফটোটার তলার কুলুঙ্গিতে দেখ, কাল পাউডারের কৌটো ফুটো করে ওখানেই তো রেখেছিলি। কিরে সুধা, তোর রান্নার কত বাকি? কলের বাঁশি যে বেজে গেছে, মানে আমার আপিসেরও তো সময় হয়ে গেল। আমি এমন চট করে গায়ে জলটা ঢেলে আসি। আরে সে কি, তুমি এখনো চান করনি? যাও যাও, এক্ষুনি যাও, অফিসে দেরি হয়ে যাবে তো। কলতলায় গিয়ে দেখো, এতক্ষণে নিশ্চয়ই ভিড় জমে গেছে। দূর বাবা, আবার আমার গামছাটা কোথায় গেল? ওরে সুধা, সুধা। দিদি, আমার ইতিহাস বই। এই যে আমার মাথায়। বইয়ের জায়গায় রাখিস না কেন? বল না দিদি। উফ, বাবার টেবিলে দেখ। আচ্ছা। বাবা আর ভাইয়ের ডাকে রান্না রেখে কি হাতের অন্য কাজ ফেলে সুধাকে তৎক্ষণাৎ উঠে আসতে হয়। বিয়ের কথায় ও যে হাবুলের নাবালকত্বের দোহাই দেয় তা একেবারে অযথা বলা চলে না। তবে ঠিকই যেদিন কাজ কামাই করে, হরগোবিন্দ নিজের হাতে বালতিতে করে জল টানেন, মেয়ের উনুন ধরিয়ে দেন। সুধা আপত্তি করে বলে, আচ্ছা বাবা, তুমি যদি এসব কাজ করবে তাহলে আমি আছি কি জন্যে? 2 বালতি জল কি আমি তুলে আনতে পারি না? না, পারো না। জল তুলতে গিয়ে তোর মোমের মতো তুলতুলে হাতে যদি কড়া পড়ে যায়, তোর শ্বশুর শাশুড়ি কি আমাকে খোঁটা দিতে ছাড়বেন? বাবা, তুমি শুধুই বিয়ের কথা। শুধু কি শ্বশুর শাশুড়ি, তাদের সুপুত্রটিও আমাকে ছেড়ে কথা কইবেন না। কি যে বলো না বাবা। উনুন ছাড়াও একটি স্টোভ আছে ঘরে, কিন্তু পারতপক্ষে সেটা সুধাকে হরগোবিন্দ ধরাতে দেন না। যদি কোনো বিপত্তি ঘটে, যদি কোনো খুঁত হয়ে যায় মেয়ের, তাহলে কি রক্ষা আছে? প্রথম ঘরের মেঝে ঢালা বিছানা করে ছেলে মেয়েকে নিয়ে একসঙ্গে শুতেন হরগোবিন্দ। একদিন, বিনয়, বলটা দে, আমি ফাঁকা। ঘুমের ঘোরে স্বপ্ন দেখে হাবুল দিদির গায়ে লাথি ছুঁড়ল। সুধা না ঠেকালে হাবুলের কপালে যে সেদিন কি হতো তা বলা যায় না। মেয়ের জন্য ছেলেকে মারতে পারলেন না হরগোবিন্দ।
কিন্তু আচ্ছা করে বকুনি লাগালেন। তারপর ছোট একখানা তক্তপোষ কিনে এনে সুধার আলাদা বিছানার ব্যবস্থা করে দিলেন। তার কোনো আপত্তি শুনলেন না, কেবলই বলতে লাগলেন, না 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 না, আমি কোনো কথাই শুনবো না। যদি তোর চোখে মুখে লেগে যেত তাহলে কি হতো? কি আবার হতো? মরে যেতাম জানো একেবারে। আমার কি এমনই মোমের শরীর যে একটা টোকা পর্যন্ত সইতে পারবো না? কেন সইবি? বলি কেন সইবি শুনি? মেয়ে হয়ে যখন জন্মেছিস জীবনভর কত কিছু সইতে হবে, সেই সব তো আমি আটকাতে পারবো না মা। কিন্তু আমার কাছে যতদিন আছিস একটা আঁচড়ও তোর গায়ে আমি লাগতে দেব না। বাবা। সেদিন থেকে তক্তপোষে শোয়ে সুধা, আর নিচে হাবুলকে নিয়ে থাকেন হরগোবিন্দ। কিন্তু হরগোবিন্দ ঘুমোন না, শুয়ে শুয়ে মেয়ের সঙ্গে গল্প করতে থাকেন। তার সেই প্রথম জীবনের গল্প, প্রথম যৌবনের গল্প, স্কুল কলেজের বন্ধুবান্ধব, সাঁতার শেখা, দেশ ভ্রমণ আর দুঃসাহসিকতার কাহিনী। সুধার মায়ের কথাও ওঠে। মেয়ের কাছে কিছুই গোপন করেন না হরগোবিন্দ। মেয়ে এখন তার বান্ধবীর মতো। নির্মলা সেই প্রথম বয়সের মান অভিমান, শাড়ি গয়নার আবদার, খুঁটিনাটি নিয়ে কলহ মিলনের কাহিনী, এসব গল্প সুধা বহুবার শুনেছে। কিন্তু কোনো কথা বলে বাবাকে একবারও বাধা দেয় না সে। তারপর এক সময় অতীত থেকে ভবিষ্যতে চলে যান হরগোবিন্দ। সুধার ভাবি ঘর সংসারের চিত্র আঁকেন। মেয়ের শ্বশুর বাড়িতে কত ছলে কতবার করে যাবেন, শ্রদ্ধাভাজন হয়েও জামাইয়ের সঙ্গে কিরকম বন্ধুর মতো ব্যবহার করবেন, বছরের কবার কবে মেয়ে জামাইকে নিয়ে কলকাতার বাইরে সমুদ্র কি পাহাড়ের ধারে বেড়াতে বেরোবেন, তার জল্পনা কল্পনা চলে। জামাই পেশায় কি হবে, ডাক্তার না উকিল, প্রফেসর না ইঞ্জিনিয়ার, সে সম্বন্ধে মেয়ের মতামত জিজ্ঞেস করেন হরগোবিন্দ। তার গায়ের রং, চোখ মুখের গড়ন, শরীরের দৈর্ঘ্য সম্বন্ধেও মেয়ের মত নিতে ছাড়েন না। হরগোবিন্দর এত জিজ্ঞাসার এবং জল্পনা কল্পনার উত্তরে সুধা সংক্ষেপে বলে, তোমার পছন্দই আমার পছন্দ বাবা, তুমি যেমন চাইবে তেমনই হবে। ছেলে মেয়ে নিয়ে হরগোবিন্দ বেশ ছিলেন। তাদের এই ছোট্ট সংসারে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব কারোরই বিশেষ কোনো স্থান ছিল না। যেন বাইরের জগতের কাউকে তেমন কোনো প্রয়োজন নেই হরগোবিন্দর, কিংবা যেটুকু প্রয়োজন আছে সেটুকু শুধু বাইরেরই প্রয়োজন। কাগজের হকার, দুধওয়ালা, কয়লাওয়ালা, মুদি আর ট্রামবাসের কন্ডাক্টরের মতোই স্বজন, বন্ধু, পাড়াপড়শির সঙ্গে ব্যবহার করতেন হরগোবিন্দ। তারা কেউ এলে 2 মিনিট যেতে না যেতেই তিনি তাদের বুঝিয়ে দিতেন তৃতীয় কি চতুর্থ মিনিটে তাদের ঘরে আগন্তুকের আর থাকবার দরকার নেই। হরগোবিন্দর ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে সবচেয়ে যাঁরা কাছে থাকেন তাঁর শ্যালিকা কমলা আর ভাইরা ভাই মণিময় চক্রবর্তী, তাঁরা পর্যন্ত এসে অস্বস্তি বোধ করেন, বেশিক্ষণ টিকতে পারতেন না। কমলা বোনপো বঞ্জিকে মাঝে মাঝে নিয়ে নিজের কাছে রাখতে চাইতেন, কিন্তু আজ নয় কাল বলে একটা না একটা অজুহাতে হরগোবিন্দ প্রায় তার অনুরোধ এড়িয়ে যেতেন। ইদানিং অভিমানে কমলা আর তাদের নেওয়ার কথা মুখে আনতেন না। ছুটি ছাটার দিনে হরগোবিন্দ নিজেই মাঝে মাঝে ছেলে মেয়েকে নিয়ে বেড়াতে বেরোতেন। কোনোদিন আত্মীয় স্বজনদের বাড়ি, কোনোদিন চিড়িয়াখানা, জাদুঘর, কোনোদিন বা গঙ্গার ধার দিয়ে ঘুরে বেড়াতেন। বছরে একবার করে সিনেমা আর একবার করে সার্কাস বরাদ্দ ছিল সুধা হাবুলের জন্য। হরগোবিন্দ নিজেই ওদের সঙ্গে করে নিয়ে যেতেন। তাদের মাঝখানে আর কেউ আসুক, আর কেউ থাকুক, তা তিনি বড় একটা পছন্দ করতেন না। নিজের উদ্দেশ্যে তিনি একরকম সফলই ছিলেন, কিন্তু হরগোবিন্দর সমস্যা ছিল যেন একচক্ষু হরিণের মতো। যে পথে বিপদ আসার কথা তিনি স্বপ্নেও ভাবেননি, সমস্যার সিঁধেল চোর সেই পথেই হানা দিল। হরগোবিন্দর এক কামরার ঘরে চতুর্থ ব্যক্তির আবির্ভাব ঘটল। না, সে ডাক্তার নয়, উকিল নয়,
প্রফেসর ইঞ্জিনিয়ার কিছুই নয়, সে নেহাতি সাধারণ একজন প্রাইভেট টিউটর। নাম ইন্দুভূষণ দাস। তার বয়স 26-27, রং কালো, আকার মাঝারি, চোখ ছোট, নাক চ্যাপ্টা। সুপুরুষ তাকে কিছুতেই বলা চলে না, বরং স্বভাব এত শান্ত আর নিরীহ যে পুরুষ বলতেও দ্বিধা হয়। 3rd ক্লাস থেকে 2nd ক্লাসে প্রমোশন পেল বটে হাবুল, কিন্তু কোনো বিষয়েই নম্বর ভালো পেল না। ইংরেজিতে টেনে টুনে পাশ করেছে, অঙ্কে পাশের নম্বর পর্যন্ত পায়নি। সুধা বলল, বাবা, আমাকে না হয় 2nd ক্লাস থেকে পড়া ছাড়িয়ে এনে ঘরে বসিয়ে রেখেছ, হাবুলকে তো আর তা পারবে না, ওকে পড়াতেই হবে। কিন্তু স্কুলের ওপরে যদি শুধু ভরসা করে থাকো, ওর কিন্তু কিচ্ছু হবে না, আমি বলে দিচ্ছি। ঠিকই বলেছিস। তাহলে কি করতে হবে? বাড়িতে একজন মাস্টার রাখো। ও বাবা, সে তো বহু টাকার ধাক্কা। হোক, ও যদি মানুষ না হয় টাকা দিয়ে করবে কি? তোমার দেখার যখন সময় নেই, একজন মাস্টার না রাখলে কিন্তু চলবে না, ব্যাস। আচ্ছা, দেখছি। প্রথমে খোঁজ পড়ল পাকা দাড়িওয়ালা অভিজ্ঞ শিক্ষকের, কিন্তু তাদের দক্ষিণা অনেক। 40-50-এর কমে কেউই সব বিষয় পড়িয়ে যেতে রাজি নন। শেষ পর্যন্ত দর কষাকষি করে 20 টাকায় ইন্দুভূষণকে পাওয়া গেল। সে শ্যামবাজারের একটা মেসে থাকে, ওদিকেই কোনো একটা হাই স্কুলে পড়ায় আর টিউশনি করে। বেলগাছিয়ার এদিকে আরও 2-1 বাড়িতে ছেলে পড়িয়ে সুনাম কিনেছে। হরগোবিন্দের 2-3 জন প্রতিবেশী তার জন্য সুপারিশ করলেন। হরগোবিন্দ ইন্দুভূষণকে নিজের ঘরে নিয়ে এসে ছেলে মেয়েদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। বুঝলি সুধা, ইনি হলেন ইন্দুভূষণ দাস। আজ থেকে ইনি হাবুলকে পড়াবেন। ও আচ্ছা, নমস্কার। ইন্দুভূষণও 2 হাত বুকের কাছে জড়ো করে প্রতি নমস্কারের ভঙ্গিতে হাত তুলল। হাবুল ততক্ষণে দরজার মুখে এসে দাঁড়িয়েছে ভিজে বেড়ালের মতো। হরগোবিন্দর নির্দেশে সে গুটি গুটি পায়ে খাটের ওপর এসে বসল। আগের কথার রেশ টেনেই হরগোবিন্দ বললেন, আচ্ছা মাস্টার, এই হলো হাবুল। পরিচয় পর্ব শেষ করেই দ্রুত বৈষয়িক কথাবার্তায় ঢুকে পড়েন হরগোবিন্দ। হেসে বললেন, তা বলছি মাস্টার, আপাতত 20 টাকা করেই দেবো, কেমন? তারপর ছেলের রেজাল্ট যদি ভালো হয় তখন আলাদা বকশিস আছে। ইন্দুভূষণের মৌখিক অভিব্যক্তিতে কোনো পরিবর্তন না দেখে নিজের কথায় জোর দিতে হরগোবিন্দ আবার বললেন, আমি কিন্তু মিছে কথা বলছি নে, তখন না হয় চা চাইবেন। ঘরের এক কোণে বসে তরকারি কাটছিল সুধা। বাবার এই কথা বলার ধরন সুধার মোটেই ভালো লাগলো না। বাবার কথা শুনে ভারী লজ্জা পেল সে। ছি 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 ছি, একজন ভদ্রলোকের সঙ্গে কি অমন করে কথা বলতে হয়? বাবার কোনো একটা নেই। ভাবতে ভাবতেই সুধা শুনল ইন্দুভূষণ বলছে, হরগোবিন্দবাবু, দেখুন, ও যদি ভালো রেজাল্ট করে সেই তো আমার সবচেয়ে বড় বকশিস, তাই না? কথাটা কানে যেতেই সুধা মোটি থেকে চোখ তুলে একবার ঘাড় ঘুরিয়ে তাকালো ইন্দুভূষণের দিকে। ইন্দুভূষণের ঠোঁটে তখনও একটু হাসি লেগে রয়েছে। সুধার মনে হলো এমন শান্ত সুন্দর হাসি সে জীবনে আর কারো মুখে দেখেনি। তাছাড়া বাবার এই রকম রীতিমতো অপমানজনক কথার উত্তরে ইন্দুভূষণের পাল্টা জবাবটাও তার ভারী চমৎকার লাগলো। এমন কথা হয়তো যে কোনো পেশাদার শিক্ষকই বলেন বা বলতেন, কিন্তু সুধার মনে হলো যেন এমন অন্তর দিয়ে কেউ বলতে পারতেন না এ কথা। পরদিন থেকে রোজ সন্ধ্যায় ইন্দুভূষণ হাবুলকে পড়াতে আসে। সুধা নিজের খাটের উপর ফর্সা চাদর পেতে শিক্ষক ছাত্রের বসবার আসন করে দেয়।
ইন্দুভূষণ হাবুলকে এক মনে পড়াতে থাকে। আচ্ছা হাবুল, a + b হোল স্কোয়ারটা বুঝলে তো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার বলো a - b হোল স্কোয়ারটা কি হবে? এ স্কোয়ার। ঘরে যেন আর দ্বিতীয় কেউ নেই। দাঁড়াও বুঝিয়ে দিচ্ছি। এতটা মনোযোগ a স্কোয়ার সুধার কেন যেন ভালো লাগে না। ডালে ফোড়ন দিতে দিতে সুধা হঠাৎই ইন্দুভূষণকে জিজ্ঞেস করে, আচ্ছা, রান্নার গন্ধে আপনার কষ্ট হচ্ছে না? ইন্দুভূষণ হাবুলের অঙ্কের ভুল বার করে দিয়ে সুধার দিকে তাকায়। আগে আমাকে বলছেন? নয়তো আর কাকে? আপনি কি ভেবেছেন আমি হাবুলের সঙ্গে এতক্ষণ ভদ্রতা করছিলাম? ও, আপনি ভদ্রতা করছিলেন বুঝি? তাহলে তো আমাকেও ভদ্রতা করেই জবাব দিতে হয়। না না, মোটেই কষ্ট হচ্ছে না, ভারী চমৎকার লাগছে। আর যদি ভদ্রতা বাদ দেন তাহলে? তাহলেও অবশ্য আমার বক্তব্যটা বদলায় না। আপনি মোটেই উদ্বিগ্ন হবেন না। রান্নার গন্ধ আমার সত্যি খুবই ভালো লাগে। আপনি ঠাট্টা করছেন তো? না না, এই এক কামরার ঘরে আমরা কিভাবে থাকি তা আমরাই জানি। এমন জায়গায় বসে কেউ পড়াতে পারে? ইন্দুভূষণ হাবুলের বই খাতার দিকে তাকিয়ে একটু চুপ করে থেকে বলে, দেখুন, মোটেই আমি ঠাট্টা করিনি। আসলে কি জানেন, আপনাকে রাঁধতে দেখে অনেক দিন পর আমার নিজের ছেলেবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে। তখন পড়াতুম না, নিজে পড়তুম। বাবা ছিলেন ওষুধের ক্যানভাসার, বেশিরভাগ সময় বাইরে বাইরেই ঘুরতেন, তাই বাবার সঙ্গে দেখাও হতো খুবই কম। মার উপরেই সব ভার ছিল আর কি। সন্ধেবেলায় পড়তে বসার সময় তিনি জোর করে টেনে নিয়ে বসাতেন রান্নাঘরে। হলুদ মাখা হাতে কালো স্লেটের ওপর অঙ্ক লিখে দিতেন। সে কতদিন আগেকার কথা। অনেক দিন পরে ঠিক সেই রান্নার ঝাঁজ, রান্নার গন্ধ আমি আজ পেলাম এখানে। শুনতে শুনতে সুধার গা কেমন যেন শিরশির করে ওঠে। আস্তে আস্তে সে জিজ্ঞাসা করে, আপনার মা এখন কোথায় আছেন? হাতে পেন্সিল নিয়ে হাবুলের ইংরেজি কম্পোজিশনের সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিক করে দিতে দিতে ইন্দুভূষণ পেন্সিলখানা দিয়ে নিজের কপালে কয়েকটি টোকা মেরে বলে, মা আমার স্মৃতিতে। ও, আর আপনার বাবা? বছর 5 হলো তিনিও চলে গেছেন। সুধা খানিকক্ষণ চুপ করে থাকে। কড়ার মধ্যে অনড় হয়ে থাকে খুন্তি। একটু বাদে ফের সে জিজ্ঞাসা করে, আর কে কে আছে আপনার? মানে ভাই বোন? কেউ না। ডালের কড়াই উনুন থেকে নামাতে নামাতে সুধা যেন আর্তনাদ করে ওঠে। সে কি, কেউ না? না। কেউ না থাকলে মানুষ থাকে কি করে? অজান্তেই সুধার চোখ চলে যায় দেওয়ালে ঝোলানো মায়ের ছবিটার দিকে। সে বলে, আমারও তো মা নেই, কিন্তু বাবা আছেন, ভাই আছে। আর আপনার সত্যিই কেউ নেই? এই কথার উত্তরে ইন্দুভূষণ কিছুই বলে না। শুধু সুধার সেই মমতা আর করুণা ভরা কালো কালো বড় বড় চোখ দুটির দিকে অবাক হয়ে একটু কাল তাকিয়ে থাকে। তারপর চোখ ফিরিয়ে হাবুলের দিকে তাকায়, বলে, হাবুল, এবার রেকারিংয়ের অঙ্কটা করো তো। আচ্ছা স্যার। এমনি করে আস্তে আস্তে আলাপ জমে, আলাপ এগোয়। একদিন সুধা ইন্দুভূষণকে বলে, আপনি তো রোজ শুধু রান্নার গন্ধ নিয়েই চলে যান, আজ কিন্তু আপনাকে খেয়ে যেতে হবে। কোনো আপত্তি শুনবো না। এমা, না না, তা কি হয় নাকি? আর মেসেজে আমার মিল বলা আছে। রোজ তো মেসেই খান, আজকের দিনটা না হয়। সে তো রোজ এখানেও খাই, ঘ্রাণেই তো অর্ধভোজন হয়ে যায়। কিন্তু 2-1 দিন তো পূর্ণ ভোজনও হতে পারে, তাতে আপনার জাত যাবে না। এমা, না না, এ কি কথা বললেন?
বামুন বাড়িতে খেয়ে আমার জাত যাওয়ার কোনো ভয় নেই। ও, তবে বুঝি আমাদের জাতের জন্যই ভয়? সে আপনি ভাববেন না, অত বাজ বিচার আমরা করি না। তাহলে কি আর এভাবে থাকতে পারি? এই ধরনের নিমন্ত্রণ আমন্ত্রণ মাসে 2-3 দিন লেগেই থাকে। পড়ানো হয়ে গেলে ইন্দুভূষণকে খেতে বসতে হয়। আয়োজনে আর পরিবেশনে খুবই যত্ন নেয় সুধা। 2-1টা নতুন তরকারি রেঁধেছে সে। আজ যেন কোনো উৎসবের দিন। ওরে বাবা, এই যে দেখছি এলাহি আয়োজন। রোজই আপনাদের বাড়িতে এরকম খাওয়া দাওয়া হয় নাকি? বেশিরভাগ দিনই তো আপনার সামনেই রান্না করি। আপনিই বলুন। সেই জন্যই তো বললুম, আমার মতো সাধারণ টিউশন মাস্টারের জন্য এত আয়োজন। একদিন অফিসে বেরোবার সময় হরগোবিন্দ ছেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন, কে রে হাবুল, এদিকে আয়। শোন, বলছি এই মাস্টার মশাই কেমন পড়াচ্ছে তোকে? ভালোই পড়াচ্ছেন বাবা। আচ্ছা আচ্ছা, তা এই শোন, তুই আমার জন্য একটা সিগারেট নিয়ে আয় তো দেখি। ঠিক আছে। সিগারেট কেনার অছিলায় হাবুলকে ঘরের বাইরে পাঠিয়ে তিনি মেয়েকে বললেন, সুধা, এদিকে আয় তো। শোন, তোকে একটা কথা বলি। বলো। বলছি, মাস্টার যাতে ফাঁকি না দেয়, যতক্ষণ থাকে যাতে মন দিয়ে পড়ায়, তা তুই দেখবি। কিন্তু তুই নিজেই নাকি তার সঙ্গে গল্প গুজব করে সময় নষ্ট করিস। হ্যাঁ, বাপের শাসনে সুধার মুখ গম্ভীর হয়ে উঠল। একটু চুপ করে থেকে সে বলল, এ নালিশ তোমার কাছে কে করেছে বাবা? হাবুল? না না, হাবুল কেন অভিযোগ করবে? সে করলে তো কোনো দোষের হতো না। কলতলায় অন্য ভাড়াটিয়ারা সব আলোচনা করছিল, তাই কানে গেল। তোমার কি হয়েছে বলো তো বাবা? এর আগে অন্য কারোর কথা তো তুমি কানে তুলতে না। নিজের চেয়ারখানা টেনে তাতে বসে পায়ের বুট জুতোর ফিতে বাঁধতে বাঁধতে হরগোবিন্দ বললেন, সে তো এখনো তুলিনি। তবে কি জানিস তো, বাড়িটায় যত সব বাজে লোকের আড্ডা। তাছাড়া আমাদের ঘরে তো আর অন্য কোনো মেয়ে মানুষ নেই, তাই আমাদের একটু সাবধান হয়ে চলাই ভালো। বেশ, তুমি যদি বলো তাই চলবো বাবা। হ্যাঁ, তাই চলিস। আর অত খাওয়ানো দাওয়ানোর দরকারটাই বাকি। কোনো উপলক্ষ টুপলক্ষ হলো বললি, সে এক কথা। আচ্ছা। কলতলায়, বাথরুমে, বাড়ির আরও সব ভাড়াটের ঘরে ইন্দুভূষণের সঙ্গে তার এই ঘনিষ্ঠতা নিয়ে যে ফিসফিস গুজগুজ শুরু হয়েছে, তা সুধারও কানে গেছে। তারই প্রায় সমবয়সী কোণের ঘরের রেনু সেদিন গায়ে পড়ে হেসে বলল, তা কি ভাই সুধা, ভাইয়ের পড়াশোনায় কিছু উন্নতি হলো? রেনুর মুখে এমন বেমানান প্রশ্নের মর্ম উদ্ধার করতে না পেরে সুধা চেয়ে রইল ওর দিকে। রেনু সুধার এই নৈশব্দ সহ্য করতে না পেরেই যেন আরও সরাসরি প্রশ্নটা পারল। না মানে বলছিলাম, মাস্টার মশাই কি শুধু হাবুলকেই পড়ান নাকি তোমাকেও পড়ান? এবার সুধা বুঝেছে রেনুর ইঙ্গিত। খুব বেশি না ভেঙে বা উত্তেজিত না হয়ে চুপ করে রইল সে। আবার উত্তর না দিলেও অসুবিধা, তাই সে গম্ভীরভাবে জবাব দিল, আমাকেও পড়ান। দোতলার সরকারদের ছোট বউ সুলতা কাছেই ছিল। সে সঙ্গে সঙ্গে হেসে জিজ্ঞেস করল, ও মা, তাই বলো? তা কোন ক্লাসের পড়ান তোমাকে? বিএ ক্লাসের বুঝি? বলতে বলতে হেসে রেনুর গায়ে গড়িয়ে পড়েছিল সুলতা। সুধা কোনো কথা না বলে জল নিয়ে সোজা ঘরে চলে এসেছিল সেদিন। কিন্তু শুধু বউঝিরাই নয়, এই বাড়ির 5 ঘর ভাড়াটে নানা বয়সী পুরুষরা পর্যন্ত ব্যাপারটা সম্বন্ধে উৎসুক হয়ে উঠেছে। সুধা যাদের কাকাবাবু আর মেসমশাই বলে, সেই প্রৌঢ় কম্পাউন্ডার পঞ্চানন সরকার, পোস্ট অফিসের কেরানি হীরালাল গাঙ্গুলি,
রেল অফিসের বীরেশ্বর মিত্র, সুধা যাদের নামের সঙ্গে দাদা যোগ করে ডাকে, সেই বাসু, রণজিৎ আর সুরেন, সকলেরই কানে গেছে, চোখে পড়েছে বিষয়টা। তাদের ভাবভঙ্গি, হাসি আর তাকাবার ধরন দেখলেই সুধা টের পায় সকলেই যেন কিছু একটা মনে মনে আন্দাজ করেছে। না 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 না, এ হতে পারে না। নাকের জগায় এমন নক্কারজনক দৃশ্য সহ্য করা যায় না মশাই। এসব কি দিনকাল পড়লো? হ্যাঁ, শেষে কিনা শিক্ষিত বামুন বাড়ির মেয়ের সঙ্গে ওই নিচু জাতের প্রেম দেখতে হবে? আহা, দেশ তো এখন স্বাধীন, গিয়া এমন খুশি চলতে পারে। এই থামো তো ছোকরা, থামো। স্বাধীন? এই শোনো, ওই দেশ স্বাধীন বলে সমাজ সংস্কার সবকিছু জলাঞ্জলি দিতে হবে নাকি? হ্যাঁ, তবে এতদিন হরগোবিন্দকে সবাই বলতো দাম্ভিক আর অসামাজিক, সুধাকেও তাই বলতো, বেশি রকম দেমাকি আর অহংকারী। তারপর সকলেই তাদের সম্বন্ধে উদাসীন হয়ে থাকত। সুধা আজও সেই উদাসীনই রয়েছে, কিন্তু অন্য সবাই যেন আগের মতো আর দূরে সরে থাকতে পারছে না। বাবা আর ভাই ছাড়া তৃতীয় আরেকটি পুরুষের সঙ্গে সুধার সামান্য আলাপ হয়েছে বলে এই গোটা বাড়িটা যেন তার ছোট্ট ঘরখানির মধ্যে হুমড়ি খেয়ে পড়তে চাইছে। শুধু যে তারাই সুধার সম্বন্ধে সচেতন হয়ে উঠেছে তাই নয়, সুধাও তাদের সম্বন্ধে অচেতন থাকতে পারছে না। এ বাড়িতে যে এতগুলি লোক থাকে তা যেন সুধা এতদিনে টের পেয়েছে। শুধু এই বাড়িটাই বা কেন, তাদের গলির আরও ২-৩খানা বাড়ির মেয়ে পুরুষে পর্যন্ত জেনে ফেলেছে কথাটা। ইন্দু মাস্টার সম্বন্ধে তাদের খোঁজ খবর নেওয়ার ধরন দেখেই সুধা তা বুঝতে পেরেছে। যেন প্রাইভেট টিউটার আর কারো বাড়িতে আসে না, তার সঙ্গে বাড়ির আর কোনো মেয়ে কি বউ কথা বলে না, যেন এই পাড়ার একটি ছেলের সঙ্গে একটি মেয়ের এই সর্বপ্রথম আলাপ হয়েছে। আরও একদিন হরগোবিন্দ সুধাকে সতর্ক করে দিলেন, শোন সুধা, একটু সাবধান হয়ে চলিস। তোর ঘরে তো মা নেই, আর কাজকর্ম ফেলে বেশিক্ষণ ঘরে বসে থাকা আমার পক্ষেও সম্ভব নয়। তোকে নিজেকেই সবটা বুঝে শুনে চলতে হবে মা। অন্য কারুর বাঁকা কটাক্ষে, খোঁচা দেওয়া কথায় সুধার কিছু এসে যায় না, কিন্তু বাবার এই সতর্কবাণী সুধার মনে একটু লাগল। তার ভারী দুঃখ হল। মনে মনে এসে ঠিক করল ইন্দুভূষণের সঙ্গে আর কোনো কথা বলবে না, চায়ের কাপটি পর্যন্ত হাবুলকে দিয়ে দেওয়াবে। কিন্তু সংকল্প রাখা গেল না। সুধা কথা না বললে কি হবে? আজ অন্য পক্ষ থেকে কথা শুরু হলো। হাবুলকে এক প্যাসেজ ট্রান্সলেশন করতে দিয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে ইন্দুভূষণ হঠাৎ সুধাকে জিজ্ঞাসা করল, আজ বড় গম্ভীর হয়ে রয়েছেন যে, শরীর খারাপ করেছে নাকি? শেষের কথাটুকুতে ভারী মমতা প্রকাশ পেল ইন্দুভূষণের। সে নিজে থেকে সহজে আগে আলাপ করে না, আজ করল। এটাও ভারী নতুন লাগলো সুধার, ভারী ভালো লাগলো। বাড়ি শুদ্ধ লোকের বিরূপতা ইন্দুভূষণের ওই এক ফোঁটা দরদে যেন সব ধুয়ে মুছে গেছে। প্রতিজ্ঞা ভুলে সুধা বলে ফেলল, মানুষের শরীরটাই বুঝি সব। সুধার অভিযোগের ভঙ্গিতে ইন্দুভূষণ মৃদু হাসল। ও, এই দেখুন, আপনি বুঝি মন খারাপ করার কথা বলছেন? সত্যিই তো, মন খারাপ হওয়াটা শরীর খারাপ হওয়ার চেয়েও ঢের কষ্টের। সুধার মনে হলো, আহা, মন খারাপের কথা শুনতেও এত ভালো লাগে। তারপর সুধা হেসে বলল, আপনি কি করে জানলেন? আপনারও কি মাঝে মাঝে মন খারাপ হয় নাকি? হয় বই কি।
তখন কি করেন? তখন চুপচাপ বসে থাকি, না হয় বই পড়ি। আচ্ছা, আপনি কি কেবলই রান্না বান্না, ঘর সংসার এইসব নিয়েই থাকেন? বই টই পড়েন না? পড়ি বই কি, হাতের কাছে যা পাই তাই পড়ি। এই উত্তর শুনে ইন্দুভূষণ হাসল। আপনি বুঝি প্রতিজ্ঞা করেছেন, মানে হাতের কাছে যা পাবেন শুধু তাই পড়বেন? সুধা মুখ তুলে একবার তাকালো, তারপরে আবার চোখ নামিয়ে নিল। মনের উথাল পাথাল গোপন করে মৃদু স্বরে বলল, কেউ যদি এনে দেয় তাও পড়তে পারি। ইন্দুভূষণ যেন শুধু এইটুকুর অপেক্ষায় ছিল। তারপর থেকে প্রায় রোজ সে বই আনতে লাগল। সব গল্প উপন্যাস নয়, জীবনচরিত, ভ্রমণ কাহিনীও আছে। কিন্তু সুধার গল্প উপন্যাস ছাড়া আবার অন্য কিছুতে মন ওঠে না। তাও আস্তে আস্তে সুধার কাছে আরও এক জগতের দ্বার খুলে যেতে লাগল। সেই জগৎ এই ভাড়াটে বাড়ির লোকজনের মতো অনুদার নয়, প্রতিকূল নয়। সে জগৎ বড় মনোরম আর মধুর। আগে কে জানত পৃথিবীতে এত ভালো ভালো বই আছে? আর সেসব বইয়ের লেখকরা সুধারই মনের কথা চুরি করে নিয়ে লিখেছে। এর আগে কে জানত তাদের বাড়ির সামনে ছোট্ট পুকুরটার ধারে যে দুটো নারকেল গাছ রয়েছে, তাদের পাতাগুলি এত সবুজ। বসেদের বাড়ির ছাদে সাদা সাদা চন্দ্রমল্লিকা টবগুলি এত সুন্দর। আর তার উপরে অগণিত তারা ভরা আরো সুন্দর আকাশটাও কি এর আগে সুধার চোখে পড়েছে? বেলফুল, জুঁই ফুল, রজনীগন্ধা, ফুল নিবা, ফুল, ভালো ফুল আছে, গোলাপ। মাঝে মাঝে একটি ছেলে এই রাস্তায় ফুল ফিরি করতে আসে। তার নাম সুখন। ওর নামটিও যে এত ভালো, এত ধনীময়, অর্থময়, কই এর আগে তো সুধার খেয়াল হয়নি। তার কাছে তো প্রায়ই 4 আনা 6 আনার ফুল কিনে নেয় সুধা। কোনোদিন সাদা বেল কি রজনীগন্ধা, কোনোদিন বা রক্তগোলাপ। কখনো সে ফুলে ফুলদানি সাজায়, কখনো বা নিজের খোঁপায় গোঁজে। হরগোবিন্দর কিছুই চোখ এড়ায় না। তিনি এসব দেখেন আর মনে মনে ভাবেন, আজকালকার মেয়েগুলো লজ্জা শরম বড় কম। একদিন তো আর থাকতে না পেরে স্পষ্ট করেই বললেন, মিছিমিছি ফুলের পেছনে এতগুলো পয়সা নষ্ট করিস কেন সুধা? সুধা একটু অবাক হয়ে জবাব দেয়, কই, ফুল তো বেশি কিনি নে বাবা। হরগোবিন্দ ভিজে গামছা দিয়ে গা রগড়াতে রগড়াতে বললেন, এতেও তোর বেশি কেনা হয় না? হ্যাঁ, তুই কি বাগান শুদ্ধ কিনতে চাস? সুধা কোনো উত্তর না দিয়ে বাবার চোখের আড়ালে চলে যেতে চায়। হরগোবিন্দ সুধাকে আবার ডাকেন। হ্যাঁ, আর একটা কথা, গয়না যদি পড়তে ইচ্ছা হয় বল, ভল্ট থেকে সব নিয়ে আসি। ওসব ফুলের সাজটাজ ভালো লাগে না। ভদ্রলোকের মেয়েরা ওভাবে সাজে না, ওসব করে। মেয়ের মুখের ওপর রূঢ় কথাটা পাল্টে নিয়ে হরগোবিন্দ বলেন, ওসব করে ইয়েরা। সুধা হয় নিরুত্তর থাকে, না হলে অন্য কথা পারে। মনে মনে খুবই রাগ হয় তার। বাবা যেন আজকাল কিরকম হয়ে যাচ্ছে। আমি খোপায় ফুলের মালা জড়ালাম কি না জড়ালাম, সেদিকে বাবার এত নজর কিসের বুঝি না বাবা। আমি কি সংসারের কাজকর্মে কোনো ফাঁকি দিয়েছি কখনো? বাবা আর ভাইয়ের সেবা যত্নে কি কোনোদিন কোনো ত্রুটি হয়েছে? তাহলে না হয় রাগ করতেন, সেটা মানা যেত। মেয়ের সাজসজ্জার দিকে বাবার এত নজর কিসে? ভালো লাগে না যেন। কিন্তু হরগোবিন্দ পছন্দ না করলে কি হয়?
ইন্দুভূষণ যে ফুল খুব ভালোবাসে তা সুধার বুঝতে বাকি নেই। সে প্রশংসা ভরা চোখে সুধার ফুলদানির দিকে তাকায়। ছাত্রকে জ্যামিতির উপপাদ্য বোঝাতে বোঝাতে একবার সুধার খোঁপার গোলাপের দিকে অপলকে চেয়ে থাকে। আজকাল সুধা সন্ধ্যের আগেই রান্নার পাট চুকিয়ে দিয়ে টুল পেতে বোনার কাজ নিয়ে বসে, না হয় ইন্দুভূষণের এনে দেওয়া গল্পের বই পড়তে থাকে। হরগোবিন্দ অফিস থেকে ফিরে এসে সুধাকে এমন ইন্দ্রাণীর মতো বসে থাকতে দেখে গম্ভীর হয়ে যান। মেয়েকে কাজের ফরমায়েশ করে ঘরের বাইরে পাঠিয়ে দেন। তারপর ইন্দুভূষণের দিকে চেয়ে বলেন, কি মাস্টার, হ্যাঁ পড়ানো কেমন চলছে? ইন্দুভূষণ শান্ত এবং সংক্ষিপ্ত জবাব দেয়, ভালোই চলছে। তা কিরকম ভালো সেটা ছেলের পরীক্ষার ফল দেখেই টের পাবো। বেশ তো, অবশ্যই দেখবেন। হাবুল এই সময়গুলোতে বইয়ের পাতা থেকে চোখ তুলতে ভয় পায়। কোনো এক অজানা আশঙ্কায় তার বুক দুরুদুরু করে। আর ইন্দুভূষণের নিশ্চিন্ত হাসিতে হরগোবিন্দ ভিতরে ভিতরে কেমন যেন একটা ঘোর অপমান বোধ করেন। অফিসের জামা কাপড় ছেড়ে কলতলায় না গিয়ে গামছাখানা কোমরে জড়িয়ে খালি গায়ে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানেন আর ভাবেন, বেটা এত জোর কোত্থেকে পায়? হ্যাঁ, ও কি কিছুই বোঝে না সে আমি সব টের পেয়েছি? বেটা শূদ্রের ছেলে, বামন হয়ে তোমার যদি চাঁদে হাত দেওয়ার স্পর্ধা হয়ে থাকে, আমি এই হরগোবিন্দ চাটুর্যে যে কোনো মুহূর্তে সেই হাত মুচড়ে ভেঙে ফেলতে পারি। হ্যাঁ, মিটমিটে শয়তান ছেলে কোথাকার। কি করে সুধার সঙ্গে কথা বলবে শুধু সেই ছল খুঁজছে। মেয়ে যখন আমার সঙ্গে কথা বলে তখনও বেটা কান খাড়া করে বসে থাকে। সুধা কিছু বললে তো স্বর্গ হাতে পায়। এই তোর পড়ানোর ছিঁড়ি। হ্যাঁ, যত রাজ্যে ছি। হরগোবিন্দ হাতের সিগারেটে শেষ টান দিয়ে সেটাকে দূরে ছুঁড়ে ফেলে কলতলায় চলে যান। সেই শীতের ভরা সন্ধেবেলায় হুড়হুড় করে গায়ে জল ঢালতে ঢালতে এবং সজোরে গা ঘষতে ঘষতে ঘটতে থাকে তার রাগের বহিঃপ্রকাশ। ইচ্ছে করলেই তোমাকে আমি কাজ থেকে বরখাস্ত করে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি। সেটা জানো ছোকরা? হ্যাঁ, বলে দেব তোমার পড়ানো ভালো হচ্ছে না মাস্টার। তোমাকে দিয়ে আমার কাজ চলবে না। তারপর নিজের পরিকল্পনাতে যেন নিজেই খুশি হননি এমনভাবে চাপা একটা গর্জন করে আবার খানিক গায়ে জল ঢালার বিরতি নেন। তারপর আবার কাঁপতে কাঁপতে বলেন, না 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 না, এইটুকু হলে হবে না। শাস্তি বড় লঘু হয়ে যাবে। তাহলে শূদ্র হয়ে বামুনের মেয়ের দিকে তাকাবার গুরুদণ্ড হবে না। না না, কাজ থেকে ওকে ছাড়াবো না। অপমান যা করার একেবারে কাজে বহাল রেখেই করতে হবে। আপন মনে এইসব কথা বলতে বলতেই গায়ে জল ঢালা শেষ করে গা মোছা শুরু হয়। হঠাৎ যেন দারুণ এক শয়তানি বুদ্ধি মাথায় এসেছে। এমন ক্রূর হাসি হেসে হরগোবিন্দ বলেন, এইটা কেমন হবে বাবু? যদি তোমার চোখের সামনে সুধার বিয়ে দিয়ে দিই, বিয়ের দিনে তোমাকেই নেমন্তন্ন করে এনে চাকরের মতো ভাই ফরমাস খাটাই। আর সুধা শ্বশুর বাড়ি চলে গেলে আরো 5টি টাকা মাইনে বাড়িয়ে দিয়ে টিউটরের চাকরিতে বহাল রাখবো আমি। যখন ছোকরা খালি ঘরে ছটফট করবে তখন আমি দাঁড়িয়ে দেখব, দাঁড়িয়ে।
নিজের পরিকল্পনা সফল হওয়ার স্বপ্নে হরগোবিন্দ উচ্ছ্বসিত হয়ে ওঠেন। ভিজে গামছা ছেড়ে লুঙ্গি, স্যান্ডো গেঞ্জি আর চাদরখানা গায়ে দিয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলেন, ঠিক আছে, ওটাই ঠিক হবে। তার আগে ছুঁচো মেরে হাত গন্ধ করে লাভ নেই। যে লজেন্স চুষে চুষে খাওয়ার জন্য তাকে চিবিয়ে খেলে কি সেই মজা পাওয়া যায় নাকি? বিনা মহিলা চাকুন আমি চরণ ধুলার অধিকারী। বরানগরে মুখুজ্জেদের সঙ্গে যে সম্বন্ধটা চলছিল তা তিনি পাকা করে ফেললেন। ছেলেটি AG বেঙ্গলে চাকরি করে, নিজস্ব বাড়ি আছে শহরে। তার বাবা মেয়ে দেখে পছন্দ করে গেছেন। ছেলে নিজেও এসে দেখবে কিনা জিজ্ঞেস করায় বলেছেন, ওসব বেয়াড়াপনা আমাদের ফ্যামিলিতে নেই মশাই। ছেলে আগে দেখবে কি? দেখবে সেই শুভদৃষ্টির সভায়। হ্যাঁ, সুধা ঠিকুজি নিয়ে কুলপুরোহিত দিয়ে পরীক্ষা করিয়ে জেনেছি, একেবারে রাজ্যটো। এমন মিল আর কোনো কোণে ঠিকুজিতে পাওয়া যায়নি। সুধার মতো এমন সুলক্ষণ আর কোনো মেয়ের মধ্যে নেই। কি সৌভাগ্য, সত্যি কি সৌভাগ্য। এ কথা ঠিক। সুধার ঠিকুজি আর মুখশ্রী দেখেই মুখুজ্জে মশাই এগিয়েছেন। নইলে হরগোবিন্দের সামাজিক অবস্থা বিচার করলে এতদূর অগ্রসর হওয়ার কোনো কারণই ছিল না। রাত্রে খাওয়া দাওয়া সেরে ঘরের মেঝে যখন বাবা আর হাবুলের জন্য বিছানা পাতবার উদ্যোগ করছিল সুধা, হরগোবিন্দ তক্তপোষে পা ঝুলিয়ে বসে সিগারেট টানতে টানতে বললেন, বরানগরের সম্বন্ধটাই ঠিক করলাম সুধা, বুঝলি? বেশি বড় লোকের পেছনে ছুটোছুটি করে লাভ নেই। নিজের শক্তি সামর্থ্যে যা কুলোয় তাই করাই ভালো। তা দেখে শুনে যা মনে হলো, ওরা আমাদের মতোই গৃহস্থ। ঠাকুর দেবতা ধর্মকর্ম সব মানে, আমাদের সঙ্গে বেশ মিলবে। আর পাকা দেখার দিন ঠিক করার আগে তোর মাসিকে একবার খবর দিতেই হবে। শত হলেও এসব কাজে মেয়ে ছেলে না হলে কি আর চলে? হাবুলের জন্য একটি আর হরগোবিন্দের জন্য জোড়া বালিশ পেতে দিয়ে সদ্য কাঁচা পরিষ্কার ঢাকনি সেই বালিশের উপরে বিছিয়ে দিল সুধা। হাবুল কখন যেন ঘরে ঢুকে তক্তপোষের এক কোণে বসে ঢুলছিল। হরগোবিন্দর কথায় কোনো উত্তর না দিয়ে সুধা ভাই হাবুলকে বলল, বসে বসে ঝিমুচ্ছিস কেন হাবুল? বিছানা হয়ে গেছে, এসে শুয়ে পড়। থতমত খেয়ে জেগে উঠে হাবুল নিঃশব্দে তক্তপোষ থেকে হামাগুড়ি দিয়ে নেমে নিচে পাতা বিছানায় শুয়ে পড়ল। সুধা তখনও বিছানার চারদিকে চাদর মুছছে। হরগোবিন্দ বললেন, কে রে, আমার কথা জবাব দিচ্ছিস না যে? জবাব দেওয়ার কি আছে? ওসব বিয়ে টিয়ের মধ্যে গিয়ে তোমার আর কাজ নেই। গিয়ে কাজ নেই মানে? আজ আমি নিজে বরানগরে গিয়ে কথা বলে এসেছি। তাছাড়া ছেলেটার ফটো তো আমি তোকে দেখিয়েওছি। বেশ সুন্দর, স্বাস্থ্যবান চেহারা। আমার অফিসের বন্ধুরাও এই সম্বন্ধের বেশ তারিফ করেছে। সেজন্য নয় বাবা, আমি সত্যিই কোনোদিন বিয়ে করব না। আমি তোমার কাছেই থাকব। তাই কি হয় রে পাগলি? তুই চলে যাবি ভাবলে আমারও কি কষ্ট হয় না? খুব হয়, কিন্তু হলেইবার কি করব? দেখ মা, এই তো সংসারের নিয়ম। মেয়েকে পরের ঘরে পাঠাতেই হবে, আর সেই পরই হলো গিয়ে তার আপন। সেই ঘরে গিয়ে তুই যদি স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে পারিস, তাতেই আমার সুখ, তাতেই আমার সব শান্তি। সুধা ঘরের দোর বন্ধ করে। তারপর তক্তপোষের মাথার কাছে পূবের জানালার পাল্লাটা অর্ধেক খুলে দিয়ে ঘুমন্ত হাবুলের ওপর দিয়েই সন্তর্পণে মশারি টাঙাতে টাঙাতে হরগোবিন্দকে বলে, অনেক রাত হলো বাবা, তুমি এবার শুতে যাও। আরে যাচ্ছি রে বাবা, যাচ্ছি, কিন্তু
আগে তুই আমার কথার জবাব দে মা। বরানগরে তাহলে? না বাবা, আমি ও ধরনের সুখ শান্তি চাই নে। কথা বলতে বলতে হাতের সিগারেটখানা কখন যেন শেষ হয়ে গিয়েছে। হরগোবিন্দ খেয়ালই করেনি। নিভে যাওয়া টুকরোটাতে টান দিতে গিয়ে জিভ তেতো হয়ে গেল তাঁর। টুকরোটা জানলা দিয়ে ফেলে দেওয়ার জন্য তিনি তক্তপোষ ছেড়ে উঠে এসেছিলেন জানলার কাছে। সেই ফাঁকেই আলো নিভিয়ে নিজের মশারিটা ফেলে সুধা শুয়ে পড়ল খাটে। ভাবটা এমন যেন সমস্ত আলোচনার ইতি। এতেই যেন সমস্ত আলাপ আলোচনায় ছেদ পড়ে যাবে। হরগোবিন্দ ভাবলেন, এ কি আমারই মেয়ে? সেই সুধা এমন অভব্য আচরণও শিখল কোথা থেকে? আর এত স্পর্ধাই বা পেল কোথায়? অবশ্য বিয়ের নামে সুধা এর আগেও আপত্তি করত, কিন্তু সেই আপত্তির সুর ছিল অন্য ধরনের। এখনকার মতো এমন একগুঁয়ে স্বভাব তো তখন ছিল না সুধার। এমন উদ্ধত ভঙ্গিও তখন দেখা যায়নি। হরগোবিন্দ শুতে যেতে পারলেন না। আধো অন্ধকারে তিনি নির্মলার দেওয়ালে ঝোলানোর ছবিটার দিকে তাকালেন একবার। সুধার মশারির কাছে দাঁড়িয়ে গলা যথাসাধ্য নরম করে বললেন, তুই না চাইলেই তো আমি না চেয়ে পারি নে। বাপ হয়ে নিজের স্বার্থের জন্যে তোকে চিরকাল আইবুড়ো করে রাখবো, তোর জীবনটাকে নিষ্ফল করে দেব, এই কথা যে আমি ভাবতেও পারিনি সুধা। এক কাজ কর, তোর কিসে অমত সেইটা আমাকে বল। আচ্ছা, ওই বরানগরের ওই সম্বন্ধ যদি তোর পছন্দ না হয়, ভবানীপুরের সেই ওভারসিয়ার ছেলেটিরই তাহলে ফের খোঁজ করি। সুধা মশারির ভেতর থেকে বলল, না বাবা, তোমার আর কোনো খোঁজ খবর করতে হবে না। কি অদ্ভুত হিমশীতল সেই কণ্ঠ! বুকের ভিতর চাপা অভিব্যক্তির অনুরণনে বড় কঠোর শোনায় সুধার গলা। হরগোবিন্দর ধৈর্যহানি ঘটে। চাপা কর্কশ কণ্ঠে তিনি বলে বসেন, তার মানে তুমি নিজেই বুঝি খোঁজ খবর করে রেখেছ? গুণবতী মেয়ে কিনা আমার? বেশ বেশ, তা কাকে পছন্দ করেছ তাহলে তুমিই বলো, বলে আমায় উদ্ধার করো। মশারির ভেতর আবার সব নিঃশব্দ এবং নিস্পন্দ। হরগোবিন্দর উত্তেজনার পারদ বাড়ে, গলাতেও তার ছাপ স্পষ্ট হয়। কি হলো, কি হলো? বলে ফেলো, বলে ফেলো, আজ একটা হেস্তনেস্ত হয়ে যাক। বলি, তার নাম ধাম তো আমাকে জানাবে নাকি? তুমি শুয়ে পড়ো বাবা, চেঁচামেচিতে হাবুলির ঘুম ভেঙে যাবে। ভাঙুক। আজ আমি সব জানতে চাই। তুই আমাকে সব খুলে না বললে আমি কিছুতেই আজ ঘুমোতে পারবো না। সুধা তার সেই ঠান্ডা এবং নিস্পৃহ গলায় বলে, তোমার সেসব কথা জেনে দরকার নেই বাবা। আচ্ছা আচ্ছা, আমার জানারও দরকার নেই? আমাকে না জানিয়ে শুনিয়েই বুঝি তুই বিয়ে করবি? না, তুমি জানো তা আমি কোনোদিনই করব না। আমি জীবনে কোনোদিনই বিয়ে করব না, অন্তত এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো। হরগোবিন্দর ধৈর্যের বাঁধ ভাঙল। অপ্রিয় কথাটি মুখে আনবেন না করেও এনেই ফেললেন। হ্যাঁ হ্যাঁ, বিয়ে আর করবি কেন? দিনরাত তো শুধু এই মাস্টারের সঙ্গে ফষ্টি নষ্টি করবি। নিন্দে পাড়া ভরে গেল, আর উনি নিজের বাবাকে পছন্দের মানুষটির নামটিও বলতে পারছেন না। তোমার শুনে কি লাভ বলো তো বাবা? তার সঙ্গে তুমি কোনোদিনই তো আমার বিয়ে দেবে না, আর তোমার অমতে আমিও তাকে কোনোদিন বিয়ে করব না। তাই কি লাভ বলো? যেমন আছি তেমনই থাকি। নিষ্ফল আক্রোশে দাঁতে দাঁত ঘষলেন হরগোবিন্দ। থাকা না থাকা বুঝি তোমার ইচ্ছে, হারামজাদি? হ্যাঁ, ওই হতভাগা মাস্টার ছোকরাকে তুমি সব সমর্পণ করে বসেছ? ছি 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 ছি, কি লজ্জা! এতক্ষণে আমি সব বুঝতে পারলাম। বুঝতে তুমি অনেক আগেই পেরেছ বাবা।
রাত দুপুরে আর চেঁচামেচি করো না। না, করবে না। বাড়ি শুদ্ধ লোক সব শুনতে পাচ্ছে। পাক। যাও, তুমি এবার ঘুমাও গিয়ে। হ্যাঁ, ঘুমোবো। ঘুমাবার কত ব্যবস্থা তুমি যেন করে রেখেছ। সুধা আর কোনো কথা বলল না। অন্ধকারের মধ্যে মশারি আর বিছানার চাদরের খসখস এবং তক্তপোষের মৃদু ক্যাঁচকোঁচ শব্দে বোঝা গেল সুধা পাশ ফিরে শুল। যেন গভীর ঘুম পেয়েছে তার। হরগোবিন্দ খানিক ইতস্তত করে নিজের বিছানায় এসে ঢুকলেন। হাবুল ঘুমের ঘোরে পাশপালিশ ভেবে জড়িয়ে ধরল বাবাকে। বয়স 14 পেরিয়েছে হাবুলের, কিন্তু এই বয়সেও ঘুমোলে ওর মুখের থেকে লালা ঝরে। সেই লালা এসে লাগলো হরগোবিন্দর গায়ে, কিন্তু হরগোবিন্দর মনে মোটেই কোনো বাৎসল্য ভাবের উন্মেষ হলো না। একরাশ ঘেন্না, বিরক্তি আর বিদ্বেষ নিয়ে তিনি ঠেলে দূরে সরিয়ে দিলেন ছেলেকে। খালি গায়ে এসে পড়ছে, ওদিকে সরে এসো। ঘুমের ঘোরে হাবুল একবার চমকে উঠে দু একটা অসংলগ্ন শব্দ করে আবার পাশ ফিরে ঘুমল। হরগোবিন্দ মনে মনে বললেন, শত্রু, শত্রু, সব ব্যাটা আমার শত্রু। সন্তানকে জন্ম দিয়েছি নাকি বাড়িতে দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি, কে জানে। হরগোবিন্দর হঠাৎ পুরনো স্মৃতি মনে পড়ল। না বাবা, আমি তোমার পাশেই শোবো। ঠিক আছে মা, ঠিক আছে, তুই বাবার ডান পাশে ঘুমা। না, আমি এদিকেই ঘুমাবো। সোনা মা আমার, আয় আয় কাছে আয়, আয় আয়। কি পাজি আর হিংসুটে মেয়ে দেখেছো? বাপের বুকের সঙ্গে মিশে না থাকলে, বুকের মধ্যে না ঘুমোলে কিছুতেই ঘুমাবে না। থাক না, আজকে না হয় ওকে আমার পাশেই ঘুমোতে দাও। না দিয়ে উপায় আছে? যা বাপ নেওয়াটা মেয়ে হয়েছে, তবে রে শত্রু, শত্রু, সব শত্রু। সুধা, সুধা নাকি করল? একটা মশা কি করে যেন ঢুকেছে মশারির মধ্যে, পিন পিন করে অনেকক্ষণ ধরে বিরক্ত করছে। হরগোবিন্দ সোজা হয়ে উঠে বসে অন্ধকারেই দুই হাতের তালুতে প্রচণ্ড শব্দ করে স্তব্ধ করে দিলেন সেই মশার গুনগুনানি। আমার আমার হাত থেকে বাঁচবি, হ্যাঁ, আমার হাত থেকে বাঁচবি। বাঁচাচ্ছি তোকে। রাতে ভালো ঘুম হয় না। অনেকদিন পর সেদিন ভোর রাতে ঘুম ভেঙে যায় হরগোবিন্দর। তিনি ভোর ভোর ছেলেকেও ডেকে ঘুম থেকে তোলেন। হাবুল, হাবুল, এই এই, উঠে বল, উঠে বল হাবুল। ওঠ ওঠ ওঠ, আর কত ঘুমবি? হ্যাঁ, আর একটু পরে উঠবো বাবা, 5 মিনিট। না না, 5 মিনিট না, 5 মিনিট না, উঠ উঠ, সকাল সকাল ওঠা ভালো। হাবুল ঘুম থেকে উঠে এদিক ওদিক চেয়ে বলে, এখনো তো আলোই ফোটেনি বাবা, এখন উঠে কি করব? হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নে। তৈরি? হ্যাঁ, তৈরি হয়ে নে, চল বেরিয়ে আসি। সকালের হাওয়া গায়ে লাগলে শরীর মন দুই ভালো থাকে। কতদিন সকালে বেরোস না, চল দেখি। আচ্ছা। পুকুর ছাড়িয়ে ছোট্ট মাঠ। সেই মাঠে নেমে হঠাৎ ছেলের হাতখানা নিজের মুঠোর মধ্যে তুলে নিলেন হরগোবিন্দ। হাবুল ভয় আঁতকে উঠল। আমার কোনো দোষ নেই, আমাকে মেরো না, আমি দিদিকে গোড়াতেই বারণ করেছিলাম। হরগোবিন্দ তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। পরনে হাফ প্যান্ট,
ছিপছিপে রোগা চেহারা, ফর্সা গায়ের রং, মুখখানি যেন তার রক্তশূন্য দেখাচ্ছে। মাথার চুলগুলি ঈষৎ কটা আর কোঁকড়ানো। হাবুলের চোখ দুটি দেখে হরগোবিন্দ নির্মলার চোখের কথা একবার মনে পড়ল। কিন্তু ঠিক এই মুহূর্তে স্নেহের পরিবর্তে নির্মম কৌতুক আর কৌতূহল উদগ্র হয়ে উঠেছে হরগোবিন্দর। মৃদু কৌতুকের হাসি হেসে হরগোবিন্দ বললেন, হাবুল, আমি জানি তোর কোনো দোষ নেই, তুই খুবই ভালো ছেলে। আমাকে সব খুলে বল, ভয় নেই, সুধা কিচ্ছু জানতে পারবে না। হাবুল তাও বলতে চায় না, কেবল আমতা আমতা করে। মানে কি বলবো আমি? বল দেখি, ইন্দু মাস্টারের সঙ্গে সুধার সম্পর্ক কত দূরে গিয়েছে? কত দূর মানে? মানে মানে শুধুই কি বই দেওয়া নেওয়া? না, মানে বইয়ের সঙ্গে, মানে বইয়ের ভেতর। বইয়ের ভেতর কি? চিঠি। কি চিঠি? বইয়ের ভেতর চিঠি? আচ্ছা আচ্ছা, তাই বলি, এত বছরে সুধাকে তো এত বই পড়তে কোনোদিন দেখিনি। তার মানে আসল উদ্দেশ্য বই নয়, বইয়ের ভেতর চিঠি, প্রেমপত্র। হাবুল কিছু বলে না, মাথা নিচু করে থাকে। হরগোবিন্দ কড়া গলায় জিজ্ঞেস করেন, আর আর কি কি করেছে সুধা? সত্যি করে বল হাবুল, আমার কিন্তু এসব জানার অন্য রাস্তাও আছে। যদি সেই পথে জানতে পারি তুই আমাকে কিছু লুকিয়েছিস, তাহলে কিন্তু তুইও পার পাবি নে। ওরা দেখাও করেছে। কে দেখা করেছে? মানে এই বাড়ির বাইরে? হ্যাঁ। বলিস কি রে? কবে, কবার? আগে বলিসনি কেন? মানে বাবা। বল 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 বল, তাড়াতাড়ি বল। পুরনো বন্ধু সুজাতার সঙ্গে দেখা করার নাম করে বার কয়েক দিদি দেশবন্ধু পার্কে মাস্টার মশাইয়ের সঙ্গে দেখা করেছে। দেশবন্ধু পার্কে? হ্যাঁ, তুই তুই ঠিক জানিস? হরগোবিন্দর উত্তেজনার পারদ চড়তে থাকে। হাবুল ভয়ে এতটুকু হয়ে যায়, পাংশু মুখে কাঁদো কাঁদো স্বরে বলে, আমি এইটুকুই জানি বাবা। আচ্ছা আচ্ছা, আর আর একদিন ওরা সিনেমাও দেখতে গিয়েছিল। ওরা মানে? হ্যাঁ, ওরা দুজন? হ্যাঁ বাবা, ওরা দুজন। আমারও যাওয়ার কথা ছিল, টিকিটও কাটা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ওরা আমাকে সুজনের সঙ্গে চিড়িয়াখানায় নতুন বাঘ দেখতে পাঠিয়ে দিয়েছিল। আচ্ছা, এত দূর, এত দূর সিনেমা দেখতে কবার গিয়েছে বল? আমি একবারের কথাই জানি। ফেরবার সময় মোড়ের দোকান থেকে এক ঠোঙা কচুরি, জিলিপি আর হালুয়া কিনে নিলেন হরগোবিন্দ। এসব খাবারের উপর হাবুলের দারুণ লোভ, কিন্তু কোনোদিন তিনি ছেলেমেয়েকে এগুলো খেতে দেন না। আজ দিলেন। হাবুল কেমন যেন একটা অস্বস্তি বোধ করল। ওসব কেন নিচ্ছ বাবা? খা একদিন, এসব তো তোরা ভালোবাসিস। খা খা, আয়। হাবুলের মনে হলো মুখে ও কথা বললেন বটে বাবা, কিন্তু চোখ দুটো সদ্য ধরে আনা চিড়িয়াখানার সেই বাঘটির মতোই জলজল করছে তার। ভয়ে ভয়ে বাপের পিছনে পিছনে সে বাড়িতে ঢুকল। না জানি কি কাণ্ড ঘটে চা খাওয়ার সময়। কিন্তু হরগোবিন্দ সুধাকে কিছু বললেন না, শুধু চা আর খাবার খেতে খেতে মেয়ের দিকে বার কয়েক চোখ তুলে তাকালেন। সেই চোখের দিকে চেয়ে
সুধা একবার শুধু শিউরে উঠল, কিন্তু দ্বিতীয়বার আর ভয় পেল না। তার দু চোখ থেকেও ঘৃণা আর বিদ্বেষ আগুনের হলকার মতো বাপের ওপর ঝরে পড়তে লাগল। বাপ আর মেয়ের মধ্যে যেন কোনো দিন কোনো মধুর সম্পর্ক ছিলই না। স্নেহ আর শ্রদ্ধার স্বাদ যেন কেউ কোনোদিন পায়নি। দুজনে যেন দুজনের শত্রু হয়েই জন্মেছে। হরগোবিন্দ মুখে কিছুই বললেন না, মেয়ের কাছে কোনো কৈফিয়ত চাইলেন না। অন্যদিনের মতোই বাজার করলেন, ফিরে এসে দাড়ি কামালেন, নাওয়া খাওয়া শেষ করে অফিসের জন্য তৈরি হলেন। সুধা অন্যদিনের মতোই ঘরের কাজকর্ম ও রান্নাবান্না সারল। ঠাঁই করে বাপ আর ভাইকে ভাত বেড়ে দিল। তবুও হাবুলের মনে হতে লাগলো আজকের দিনটা আলাদা, কেমন যেন থমথমে। একটা ভয় ভয় ভাব তাকে সারাদিন আচ্ছন্ন করে রাখল। খেয়ে দিয়ে স্কুলে যাওয়ার পরেও বাবার জ্বলন্ত চোখ আর দিদির নিভন্ত মুখের কথা হাবুলের বারবার মনে পড়তে লাগল। হরগোবিন্দ বলে গিয়েছিলেন অফিস থেকে ফিরতে তার অনেক রাত হবে, কিন্তু দেখা গেল অন্য দিনের চেয়ে অনেক সকাল সকাল সন্ধ্যের বেশ একটু আগেই তিনি ফিরে এলেন। সুধা বাবাকে এত তাড়াতাড়ি ফিরতে দেখে একটু বিস্মিত হল, কিন্তু কোনো কৌতূহল প্রকাশ করল না বা কোনো কারণ জিজ্ঞাসা করল না। সে নিঃশব্দে চা করল, খাবারের প্লেট হরগোবিন্দর সামনে ধরে দিল, কিন্তু অন্য দিনের মতো কোনো কথা বলল না। হরগোবিন্দ ভেবেছিলেন মেয়ে ক্ষমা চাইবে, ভিত্তিহীন কৈফিয়ত দেবার চেষ্টা করবে, কিন্তু সেসব কিছুই হলো না। মৌনতার মধ্যে সুধার যে বেপরোয়া ভাব ফুটে বেরোল, তাতে ভিতরে ভিতরে হরগোবিন্দ জ্বলতে লাগলেন। একসময় তিনি জিজ্ঞাসা করলেন, সুধা, হাবুল ফিরল না? খেলতে গেছে, ফিরবে এখনই। খানিক বাদেই হাবুল ফিরে এলো। বাবাকে দেখে চমকে গেল একটু, কিন্তু হরগোবিন্দ শুধু সংক্ষেপে শান্তভাবে বললেন, পড়তে বসো। তার একটু পরেই এলো ইন্দুভূষণ, হাতে 1 ডজন রজনীগন্ধা। কয়েকদিন আগে সুধার খালি ফুলদানি লক্ষ্য করে ইন্দুভূষণ বলেছিল, কি ফুলের শখ মিটে গেল নাকি? আজকাল যে আর ফুল দেখিনে। শখ মিটবে কেন, কিন্তু কদিন ধরে সুখন আর এপাড়ায় আসে না, তাই ফুলও রাখতে পারি নে। বোধহয় অসুখ বিসুখ হয়েছে ওর। আচ্ছা, যদি আপত্তি না থাকে সুখনের অসুখ না ছাড়া পর্যন্ত তার কাজটা কিন্তু আমিও নিতে পারি। সেই ফুল আজ নিয়ে এলো ইন্দুভূষণ, কিন্তু ঘরের ভিতরে হরগোবিন্দকে দেখে কেমন যেন একটু অপ্রস্তুত হয়ে পড়ল। তার আসার সময় সাধারণত হরগোবিন্দ বাড়িতে থাকেন না, প্রায়ই ইন্দুভূষণের বেরুবার মুখে তিনি ঘরে ঢোকেন। তাছাড়া ইন্দুভূষণ দেখল সুধার মুখ আজ বড়ই গম্ভীর আর বিষণ্ণ। কেউ কোনো কথা বলছে না দেখে ইন্দুভূষণ বলল, হাবুল, এই ফুলগুলি তুলে রাখো তো। হাবুল কিছু উত্তর দেওয়ার আগেই হরগোবিন্দ উঠে দাঁড়িয়ে বললেন, আমি রাখছি। বাহ 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 বাহ, চমৎকার মোটা মোটা ডাঁটাগুলি তো। হ্যাঁ, এ ফুল বোধহয় ধারে কাছে পাওয়া যায় না, কি বলেন মাস্টার মশাই? আগে না, আমি ওই কলেজ স্ট্রিট মার্কেট থেকে এনেছি। হরগোবিন্দ ভ্রু নাচিয়ে গলায় শ্লেষ মিশিয়ে বললেন, বাবা, কলেজ স্ট্রিট মার্কেট? হ্যাঁ, ভারী চমৎকার ফুল, দারুণ। ইন্দুভূষণ হাবুলকে পড়াতে শুরু করল, আর সেই ফাঁকে হরগোবিন্দ উঠে বাড়ির ভিতরে চলে গেলেন।
অন্য ভাড়াটেদের সঙ্গে ফিসফিস করে কি যেন আলাপ করলেন। ইন্দুভূষণ সুধার দিকে চেয়ে বলল, কি ব্যাপার আজ হঠাৎ এমন? সুধা ভাইকে ইঙ্গিতে দেখিয়ে ঠোঁটে আঙুল ছোঁয়াল। তার মানে আজ হাবুলও বেদলি হয়েছে। আরও সাবধান, আরও সতর্ক হবার প্রয়োজন হয়েছে সুধা আর ইন্দুভূষণের। খানিকক্ষণ বাদে হরগোবিন্দ ফিরে এসে নিজের জায়গায় তেমনই স্থির হয়ে বসলেন। ইন্দুভূষণ অন্য দিনের তুলনায় আজ কিছুক্ষণ বেশি সময় নিয়ে বেশি যত্ন করে পড়ালো ছাত্রকে। তারপর পরের দিনের জন্য অঙ্ক আর ট্রান্সলেশনের টাস্ক দিয়ে বিদায় নিয়ে বেরোতে যাবে এমন সময় হরগোবিন্দ এলেন পিছনে পিছনে। বললেন, এই যে মাস্টার। হ্যাঁ চলো, তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। আজকে তোমার সঙ্গে আমার কয়েকটা কথা আছে। বেশ, চলুন। সুধা এতক্ষণ নীরব ছিল। আর সইতে না পেরে সে দোরের কাছে এসে তীক্ষ্ণ স্বরে বলল, বাবা দাঁড়াও, ওকে যা বলার আমার সামনেই বলো বাবা। ওকে তুমি কিছুতেই অপমান করতে পারবে না। অদ্ভুত এক ক্রূর হাসি হেসে হরগোবিন্দ জবাব দিলেন, ছি 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 ছি, অপমান করব কেন? শুধু দু একটা কথা জিজ্ঞেস করে নেব। কি কথা? সুধার কথার জবাব না দিয়ে হরগোবিন্দ ইন্দুভূষণের দিকে তাকিয়ে বললেন, কি মাস্টার, তোমার কি কোনো আপত্তি আছে নাকি? ভয় হচ্ছে? বই খাতা ফেলে হাবুল দিদির পেছনে এসে দাঁড়িয়েছে, কিংকর্তব্য বিমূঢ়। ইন্দুভূষণ একবার হাবুলের দিকে আর একবার সুধার দিকে তাকালো। তারপর হরগোবিন্দর দিকে চেয়ে বলল, না না, ভয় কেন হবে, চলুন না। হরগোবিন্দ ইন্দুভূষণের কাঁধে হাত রেখে বড় দরজার দিকে এগিয়ে গেলেন। ভয়ে উৎকণ্ঠায় সুধার মুখখানি শুকিয়ে এইটুকু হয়ে গেছে। সে হাবুলকে জড়িয়ে ধরে দোরের কাছে দাঁড়িয়ে রইল। সরকার বাড়ির ওপারের সেই ছোট্ট পুকুর। শীতের শেষ সন্ধ্যায় জলের ওপর ঘন কুয়াশার আস্তরণ। পাড়ার রাস্তায় গ্যাসের বাতিগুলো আজ যেন বড়ই নিষ্প্রভ। ধোঁয়াশার আস্তরণের মধ্যে সামান্য হলদেটে আলোগুলি যেন অন্ধকারকে আরও গাঢ়তর করছে। পুকুর ছাড়িয়ে সেই ছোট্ট মাঠ, মাঠ পেরিয়ে শহরতলির নির্জন সরু অন্ধকার গলি। হরগোবিন্দ আর ইন্দুভূষণ এতক্ষণ পাশাপাশি চলছিলেন। গলির মুখে এসে হরগোবিন্দ হঠাৎ থমকে দাঁড়ালেন। তারপর ইন্দুভূষণের মুখোমুখি দাঁড়িয়ে ইস্পাত কঠিন কণ্ঠে বললেন, মাস্টার। হ্যাঁ বলুন। তোমার পেশাটা কি সত্যি করে বলো তো? ছেলে পড়ানো না মেয়ে বখানো? ইন্দুভূষণের গায়ে বেগুনি রঙের সোয়েটার আর একটি কালো মাফলার কানে। একটু বেশি ঠান্ডা লাগছে তার এখন, বুকও কাঁপছে তার। তাও গলায় যতটা সম্ভব সাহস এনে ইন্দুভূষণ বলল, এইভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আপনার উদাহরণের কথার জবাব দিতে আমি প্রস্তুত নই। ইন্দুভূষণের মুখের কথা ছিনিয়ে নিয়ে অন্ধকারের ভেতর থেকে কেউ যেন অত্যন্ত কর্কশ কণ্ঠে বলে উঠল, আচ্ছা আমরা তোমাকে প্রস্তুত করে নিচ্ছি। অন্ধকার যেন বড়ই গাঢ় এখানে। ইন্দুভূষণ ভয়ে ভয়ে সে অন্ধকারের দিকে চেয়ে দেখল, তার মধ্যে থেকে কয়েকটি অস্পষ্ট ছায়ামূর্তি এগিয়ে এসে তাকে আর হরগোবিন্দকে ঘিরে দাঁড়িয়েছে। অন্ধকার হলেও দাঁড়ানোর এবং কথাবার্তার ধাঁচে কাউকে কাউকে চিনতে পারল ইন্দুভূষণ। এরা সুধার সেই প্রতিবেশী দাদার দল, একই বাড়ির ভাড়াটে।
ইন্দুভূষণ এবার ভয় পেল। কি 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 মতলব আপনাদের? হ্যাঁ, অন্ধকারে এইভাবে ঘিরে ধরেছেন কেন? মারবেন নাকি? অন্ধকারের মধ্যে থেকেই কেউ যেন একজন উত্তর দিল, আরে না না না, ছুঁচো মেরে হাত গন্ধ করা আমাদের প্রবৃত্তি নয়। আমরা শুধু জবাবটুকু বের করে নেব। জবাব? অন্য একজনকেও টিপ্পনি কেটে বলল, টিউবের থেকে শুধু পেস্টটুকু বের করে নেবো দাদা, চিন্তার কোনো কারণ নেই। হরগোবিন্দ তাদের সঙ্গে আসছিলেন। একজন বলল, চাটুজ্জামশাই, আপনাকে আর আসতে হবে না, আমরা ঠিক সময়ে আপনাকে খবর দিয়ে আসবো। চলো কেন আপনারা? তোমার সঙ্গে দুটো কথা বলি। হরগোবিন্দ বাবু, আরে এসো না। না না, শুনুন আমার কথাটা শুনুন। কি হচ্ছে? দাঁড়াও না, গায়ে হাত দিচ্ছেন কেন? দাঁড়াও না, এখানে দাঁড়াও খোকা। সেই খবর পাওয়া গেল সপ্তাহখানেক বাদে। খবরটা সকলেই চাপতে চেয়েছিল, তবু চাপা রইল না। কথায় বলে, বায়ুর আগে বার্তা ছোটে, আর সেই বায়ুর গতি রোধ করে মরজগতে এমন সাধ্যকার। বাড়ির ছেলেদের ফিসফিসানির ভেতর দিয়ে সেই খবর সুধার কাছে ভেসে এলো। হাসপাতালে জ্বর বিকারে মৃত্যু হয়েছে ইন্দুভূষণের। প্রথমে দিন কয়েক মেসেই পড়েছিল সে। আহত অবস্থায় কারা যেন মেস বাড়ির দরজায় পৌঁছে দিয়ে গিয়েছিল তাকে। প্রথমে মেসের লোকেরা তেমন গ্রাহ্য করেনি। তারপরে অবস্থা খারাপ হওয়ায় কয়েকজন তাকে হাসপাতালের জেনারেল ওয়ার্ডে ভর্তি করে দিয়ে আসে। সুধা 7 দিন ধরেই ছটফট করছিল, কিন্তু হরগোবিন্দ কড়া পাহারা বসিয়েছিলেন দোরগোড়ায়। কেউ তাকে ঘর থেকে বের হতে দেয়নি। সুধা কিন্তু কাঁদল না, চেঁচামেচি করল না, শুধু 3-2 বিছানায় উপুড় হয়ে পড়ে রইল। শুকনো কালো একরাশ চুল পিঠের ওপর ছড়ানো, তার ফাঁকে সুন্দর তনু দেহ থেকে থেকে কেঁপে উঠতে লাগল। হরগোবিন্দ বিছানার পাশে এসে দাঁড়িয়ে ডাকলেন, সুধা, সুধা। সুধা কোনো জবাব দিল না। হরগোবিন্দ মেয়ের পিঠে আস্তে আস্তে হাতখানা রাখলেন। তাও সুধার কোনো সাড়া পাওয়া গেল না। হরগোবিন্দ বললেন, দেখ মা, শোন, তুই আমাকে বিশ্বাস কর, এতটা যে হবে এ আমি ভাবতেই পারিনি। আমরা ওকে শাস্তি দিতেই চেয়েছিলাম, কিন্তু সরিয়ে দিতে চাইনি। সুধা কোনো মন্তব্য করল না। তৃতীয় দিনে সুধা ফের উঠে দাঁড়ালো, আবার সংসারের কাজে হাত দিল। ভাইয়ের স্কুল আর বাপের অফিসের রান্না রাঁধতে বসল। উপর থেকে সবই ঠিক আগের মতো চলতে লাগলো, কিন্তু ভিতর থেকে কোনো কিছুই আর আগের মতো রইল না। একটি মেয়ে রাঁধে বাড়ে, ঘর গুছোয়, বিছানা পাতে, সবই করে। হরগোবিন্দ চেয়ে চেয়ে দেখেন, এ যেন তার চির আদরের সুধা নয়, তারই একখানা অবিকল পাথরের মূর্তি। সেই মূর্তির চোখ আছে, কিন্তু তাতে পলক নেই। সে মূর্তির অপরূপ দুটি সুন্দর রক্তাভ ঠোঁট আছে, কিন্তু তাতে স্নেহ, মমতা, প্রীতি, শ্রদ্ধার চিহ্ন মাত্র নেই। স্কুল থেকে ফিরে দ্রুত জামা কাপড় ছেড়ে হাবুল বাড়ির বাইরে বেরিয়ে যায়। যাওয়ার আগে দিদিকে উদ্দেশ্য করে বলে, আমি একটু সামনের মাঠ থেকে ঘুরে আসছি। এই পাথর আর বরফের দেশে হাবুল বেশিক্ষণ থাকতে পারে না। তার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। শুধু খাওয়া আর শোয়ার সময় ছাড়া
সারাটা দিন বাইরে বাইরে থাকে সে, কিন্তু হরগোবিন্দকে তার চেয়ে বেশিক্ষণ থাকতে হয়। মেয়ের ভাবভঙ্গি দেখে এখনো তার গায়ে জ্বালা ধরে, মনে রাগ হয়, কিন্তু রাগ প্রকাশ করতে কোথায় যেন বাধে। আস্তে আস্তে সব দাহ প্রদাহ, সব উত্তেজনা ঠান্ডা হয়ে আসে। এক সীমাহীন শীতল সমুদ্রের মধ্যে তারা দুজনে যেন জনপ্রাণীহীন তৃণশস্যহীন দুই দ্বীপ। শুধু দূর থেকে একজনকে আরেকজনের চোখে পড়ে, মাঝখানে কোনো সেতু নেই, খেয়া নেই। একদিন হরগোবিন্দর চোখে পড়ল সুধা বেশভূষা সব ছেড়ে দিয়েছে। কালো পেড়ে শাড়ি পরে, হাতে দুগাছি চুড়ি ছাড়া আর কোথাও কোনো গয়না নেই। সোনার গয়নাও নয়, ফুলের গয়নাও নয়। আর একদিন খাওয়ার সময় লক্ষ্য করলেন সুধা শুধু ডাল তরকারি দিয়ে খেয়ে উঠছে, মাছ মাংস ছুঁয়েও দেখছে না, সবই বাপ আর ভাইকে দিয়ে দিচ্ছে। হরগোবিন্দ কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে বললেন, কিরে, মাছ খেলি না কেন সুধা? খেতে ইচ্ছে করে না। কিন্তু কেন ইচ্ছে করে না শুনি? তুই কি বিধবা? তোদের কি বিয়ে হয়েছিল নাকি? সুধা কিছুক্ষণ নীরবে কাজ করে, তারপর আবার বলে, মন্ত্র পড়া বিয়েটাই কি সব? ছি 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 ছি, বাপের সামনে এ কথা বলতে তোর লজ্জা করলো না? তুমি শুনতে চাইলে তাই বললাম, জিজ্ঞেস করতে তোমারও তো লজ্জা করেনি বাবা? হরগোবিন্দ কিছুক্ষণ চুপ করে থেকে প্রবল আক্রোশে বললেন, তোর সব কথা মিথ্যে সুধা, সব মিথ্যে। কেবল জেদ করে এসব কথা বলছিস, এমনি করে আমার ওপর শোধ নিতে চাচ্ছিস। কিন্তু তুই আমাকে দিনরাত পুড়িয়ে মারছিস কেন? তোর যদি সন্দেহ হয়ে থাকে তুই এর চেয়ে থানা পুলিশ কর, আইন আদালত কর, সে অনেক ভালো। হরগোবিন্দকে আশ্চর্য করে একটু যেন হাসি ফুটল সুধার মুখে। সে বলল, সেসব যারা করতে পারত তেমন আত্মীয় স্বজন তার কেউ নেই। থাকার মধ্যে আছি আমি, কিন্তু আমি যে তোমার মেয়ে। তুমি খুন করে এলে তোমার সেই হাত আমি আঁচল দিয়ে মুছিয়ে দেব। সে হাতে শিকল পরাবো কেন? আমি যে তোমার মেয়ে বাবা। তুই আমার কেউ নস, কেউ নস। তুই আমার শত্রু, চিরজন্মের শত্রু। কিছুদিন চুপচাপ থাকবার পর হরগোবিন্দই ফের এগিয়ে আসতে চেষ্টা করেন। মৃত সম্পর্ককে আবার যেন উজ্জীবিত করে তুলতে চান। নিজের থেকেই কথা আরম্ভ করেন। রাত্রে শুয়ে শুয়ে আগের মতোই পুরনো দিনের কথা তোলেন। সুধার মায়ের গল্প, মামার বাড়ির গল্প। কিন্তু বাপের স্মৃতি কথায় সুধার আর কোনো আগ্রহ নেই। হরগোবিন্দ কথা বলে যান। তক্তপোষ থেকে সুধার কোনো সাড়া মেলে না। হরগোবিন্দ ডাকেন, ও সুধা, মা, ঘুমোলি নাকি? সুধা অতি সংক্ষেপে জবাব দেয়, মাছ ধরার গল্প, নৌকাডুবির গল্প, বিদেশ বিভূঁইয়ের নানা রকম দুঃসাহসিক রোমাঞ্চকর কাহিনী বলতে শুরু করেন হরগোবিন্দ। যেসব কাহিনী সুধা উৎকর্ণ হয়ে রুদ্ধশ্বাসে শুনত, আজ আর সেসব গল্পে তার কোনো কৌতূহল নেই। হাসির গল্পে সুধা আর হাসে না, ভূতের গল্পে আর ভয় পায় না। ঘর সংসারের আলোচনায় কোনো উৎসাহ বা আগ্রহ প্রকাশ করে না।
কিছুতেই সেই আগের মতো আলাপ জমাতে পারেন না হরগোবিন্দ। সেদিন অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এলেন হরগোবিন্দ। 3খানা সিনেমার টিকিট একেবারে কিনে নিয়ে এসেছেন। মেয়েকে বললেন, এই দেখ দেখ সুধা, এই দেখ সিনেমার টিকিট, চল যাই। কতদিন ছবি দেখিনি, মধুমালতীর মতো এমন চমৎকার বই অনেক দিন আসেনি। কথায় কথায় গান, তুই তো গান ভালোবাসিস। হাবুলও স্কুল থেকে ফিরে জামা কাপড় ছাড়ছিল। ছেলেকে ইশারা করেন হরগোবিন্দ। হাবুল ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে সুধাকে বলল, চল না দিদি। আমাকে বিরক্ত করিস না হাবুল, তোদের ইচ্ছে হয় তোরা যা। অনুরোধ উপরোধ ছেড়ে হরগোবিন্দ ফের রাগারাগি শুরু করেন, কিন্তু কোনো ফল হয় না। শেষ পর্যন্ত টিকিট 3খানা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন তিনি। জাদুঘর, চিড়িয়াখানা, লেক কি গঙ্গার ধারে বেড়াতে যাওয়ার প্রস্তাবেও আর কান দেয় না সুধা। এই ধরনের কোনো প্রশ্নের উত্তরে শুধু বলে, তোমরা যাও। আরেকদিন ভরি 3 ওজনের একগাছি হার নিয়ে এলেন হরগোবিন্দ। এই দেখ, এটা পরে দেখ সুধা, ধানের ছড়ার ডিজাইন নতুন উঠেছে, তোকে ভারী চমৎকার মানাবে। দেখ 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 পট এটা। সুধা বাপের দিকে একটু কাল তাকিয়ে থেকে আস্তে আস্তে বলল, কেন মিছিমিছি টাকাগুলো নষ্ট করলে বাবা? আমি তো ওসব পড়া ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি। দাঁত কিড়মিড় করতে থাকেন হরগোবিন্দ, কিন্তু কোনো ফল হয় না। বাপের স্নেহের যেমন প্রত্যাশা করে না সুধা, তেমনি শাসনকেও আর ভয় করে না। নিষ্ফল আক্রোশে হরগোবিন্দ মাঝে মাঝে আগুনের মতো জ্বলে ওঠেন, আবার গভীর নৈরাশ্যে বরফের মতো ঠান্ডা হয়ে যান। সেদিন সন্ধ্যের মুখে কমলা এলেন খোঁজ নিতে। সুধাকে দেখে মুখে আঁচল চাপা দিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। এ কি চেহারা করেছিস তোর সুধা? অমন মিষ্টি চোখ দুটো কোটরে ঢুকে গেছে। মাথায় কতদিন তেল দিসনি বলতো? আমি আজ আর কোনো কথাই শুনবো না। জামাইবাবুকে বলে আজ আমি তোকে আমার বাড়ি নিয়ে যাবই। সুধা কমলাকে শান্ত করার চেষ্টা করে। ঠিকই তো আছি মাসি, ওসব কিছু না। আসলে আসলে শরীরটা তেমন ভালো যাচ্ছে না কদিন। থাক, তোকে আর মিছে বলতে হবে না। আমি হয়তো তোর মা নই, কিন্তু মাসি তো বটে। মাসি শোন না, যা হয়ে গেছে তা তো হয়েই গেছে। যে চলে গেছে সে তো আর কখনো ফিরে আসবে না। ভুলে যেতে পারিস না। ও কথা বলো না মাসি, আমি তো ওনাকে আমার মন প্রাণ সবই দিয়েছিলাম। তা বলে তুই তো আর ওর বিয়ে করা বউ নোস। তাহলে এই বিধবার সাজ কেন? সুধাকে নিজের বাড়ি নিয়ে যাওয়ার জন্য কমলা অনেক সাধাসাধি করলেন, কিন্তু সুধা কিছুতেই যাবে না। বিরক্ত হয়ে হাল ছেড়ে কমলা হরগোবিন্দকে তিরস্কার করে বললেন, জামাইবাবু, আপনিই বা কি ধারার মানুষ? এমন হাত পা কোলে করে বসে আছেন কেন? জোর করে বিয়ে দিয়ে দিন মেয়েটার। যেমন করে হোক, যার সঙ্গে হোক, বিয়ে দিন। তো সেই ওই বরানগরের মুখুজ্জিরা তো পিছিয়ে গেল। যাবে না? ভাঙচি দেওয়ার লোকের অভাব আছে এখানে? ভালো চান তো এই বাড়ি ছাড়ুন, পাড়া ছাড়ুন। কলকাতা শহরে কি আর থাকার জায়গা নেই? কমলা চলে যাওয়ার পরে সিগারেট খেতে খেতে হরগোবিন্দ মনে মনে ভাবলেন, কমলা শুধু রূপবতী নয়, বুদ্ধিমতীও বটে। ওর পরামর্শ এই পরিস্থিতিতে মেনে নেওয়াটাই ঠিক হবে মনে হচ্ছে। উত্তর ছেড়ে
দক্ষিণে চলে গেলেন হরগোবিন্দ। কালীঘাটের সদানন্দ রোডে ৭৫ টাকা দিয়ে ফ্ল্যাট ভাড়া করলেন। দুখানা শোবার ঘর, রান্নাঘর, বাথরুম সব আলাদা। দালালের হাতে নতুন বাড়ির জন্য সেলামি তুলে দেওয়ার সময় হরগোবিন্দর মনে হলো, সুধার বিয়ে হয়ে গেলে মেয়ে জামাই এসে মাঝে মাঝে যদি বাস করে এই বাড়িতে, কোনো অসুবিধে হবে না। বাড়ি বদলানোর ব্যাপারে সুধা কোনো আপত্তি করল না, কিন্তু বিয়ের কথায় ফের বেঁকে বসল। দ্ব্যর্থহীন ভাষায় বাপকে সে বলল, তুমি আমাকে তাড়িয়ে দিতে পারো, সরিয়েও দিতে পারো, কিন্তু জোর করে বিয়ে তুমি আমার কিছুতেই দিতে পারবে না। তাহলে কিন্তু চরম কেলেঙ্কারি হবে। মেয়ের মূর্তি দেখে ভয় পেয়ে গেলেন হরগোবিন্দ। ভাবলেন, ওকে বিশ্বাস নেই, ওকে বিশ্বাস নেই। ও এখন সব করতে পারে, সব। আবার কিছুদিন চুপ করে রইলেন হরগোবিন্দ। সুধাও চুপ করে রইল। শুধু দুজনের মাঝখানে শব্দহীন দুঃসহ সেই শৈত্য প্রবাহ বয়েই যেতে লাগল। সুধাকে এখন আর বাপ ভাইয়ের সঙ্গে এক ঘরে থাকতে হয় না। সে আলাদা ঘর পেয়েছে। মাঝে মাঝে দুই ঘরের মাঝের জানালা দিয়ে মেয়ের সেই ঘরের দিকে তাকিয়ে দেখেন হরগোবিন্দ। দেখবার মতো কিছু নেই। দামি কোনো আসবাবপত্র সে ঘরে রাখতে দেয়নি সুধা, এমনকি একখানা তক্তপোষ পর্যন্ত নয়। ঘরের এক কোণে দেওয়ালের ধারে বিছানা গুটানো, ডান দিকে ছোট্ট একটি বইয়ের শেলফ। বইগুলি না খুলেও হরগোবিন্দ বুঝতে পারেন এগুলি তার দেওয়া, যে শত্রু মরেও মরেনি। তাকের উপর একটি শূন্য ফুলদানি। সেদিন ইন্দুভূষণকে প্রতিবেশীদের হাতে তুলে দিয়ে ফিরে এসে হরগোবিন্দ রজনীগন্ধাগুলি বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তারপর ফুলদানিতে আর কোনো ফুল রাখেনি সুধা। আবার একদিন মেয়েকে নিজের কাছে ডেকে নিলেন হরগোবিন্দ। সুধা, আমি তোর বাপ। কি বলতে চাও সেটা বলো। আমাকে কি তুই ক্ষমা করতে পারিস রে মা? ওসব কথা থাক বাবা। এরপর হরগোবিন্দ আর কি বলবেন ভেবে পেলেন না। আরো কিছুক্ষণ বসে থেকে সুধা একসময় উঠে নিজের ঘরে চলে গেল। ছোট্ট টেবিলটিতে বসে হাবুল নিজের মনে পড়ছিল। আজকালও একা একাই পড়ে, নিজের মনেই থাকে। বাড়ির এই নিঃসঙ্গ একক জীবনে হাবুলও এতদিনে অভ্যস্ত হয়ে গেছে। বাবা আর দিদির মাঝখানে সে আর যোজক নয়, সেও যেন স্বতন্ত্র তৃতীয় একটি দ্বীপ। ছেলের দিকে হরগোবিন্দ অপলকে খানিকক্ষণ চেয়ে রইলেন। হাবুল আরও লম্বা হয়েছে, কিন্তু রোগাটে ভাবটা যায়নি। দেখে কেমন মায়া লাগে। হরগোবিন্দ বললেন, হ্যাঁ হাবুল, শোন। কি বাবা? আয়, আমার কাছে আয়। হাবুল বিস্মিত হয়ে উঠে এলো। বাবা অনেক দিন হলো এমন করে ডাকেন না। ভয়ে ভয়ে কাছে এসে দাঁড়ালো সে। হরগোবিন্দ হঠাৎ তক্তপোষ ছেড়ে উঠে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। হাবুল, আমার হাবুল, হায় বাবা, আমার হাবুল। হাবুল কিছুক্ষণ দম বন্ধ করে দাঁড়িয়ে রইল। তারপর অতি কষ্টে দম ছাড়তে ছাড়তে বলল, বাবা আমাকে ছেড়ে দাও, বড্ড লাগছে, ব্যথা পাচ্ছি। হরগোবিন্দ যেন চমকে উঠলেন। ছেলেকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে বললেন, হ্যাঁ, তুইও ব্যথা পাচ্ছিস? আচ্ছা আচ্ছা যা। হাবুল ফের গিয়ে পড়তে বসল। হরগোবিন্দ পা টিপে টিপে জানালার কাছে এসে দাঁড়ালেন।
কিন্তু জানালাটি আর খুললেন না। খুললেই সুধাকে দেখা যাবে। দেওয়ালের কাছে এসে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি। উৎকণ্ঠ হয়ে যেন কিছু একটা শুনতে চাইলেন, কিন্তু কিছুই শোনা গেল না। শুধু নিজের দীর্ঘশ্বাসের শব্দই ভেসে এলো। কি যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। কি যে করবো। পরদিন সকাল সকাল অফিসে বেরোলেন তিনি। অফিস টাইমের আগেই পৌঁছে গেলেন অফিসের সামনে। অফিস পাড়ার পাশে একটি গলিতে সারি দিয়ে খাবারের দোকান। অফিস যাত্রীদের সেখানে নিত্য যাওয়া আসা। গলির মুখে চায়ের দোকানটায় তাঁর বন্ধু সুরেন সমাদ্দারের সঙ্গে দেখা হয়ে গেল। বেশ কিছুদিন ধরে হরগোবিন্দর মনমরা আর গম্ভীর ভাব সুরেনের মনে অনেক প্রশ্ন জাগিয়েছে। মাঝে মধ্যে তিনি হরগোবিন্দকে জিজ্ঞেস করার চেষ্টা যে একেবারে করেননি তা নয়, কিন্তু এদিক ওদিকের অনেক কথা হলেও হরগোবিন্দর ওই মানসিক পরিস্থিতির আসল কারণ বা সমস্যা সুরেনের জেনে ওঠা হয়নি। সুরেন হরগোবিন্দকে নিজের অফিস কলিগ ছাড়াও ভালো বন্ধুই মনে করেন। এমনিতে অত্যন্ত সামাজিক আর সদালাপী মানুষ। চারিদিকের খোঁজ খবরও রাখেন, সাধ্যমতো উপকার করেন বন্ধু, সহকর্মী, এমনকি অফিসের অধস্থন কর্মচারীদেরও। কারুর বাড়িতে অবিবাহিত ছেলের জন্য মেয়ে অথবা মেয়ের জন্য ছেলে জুটিয়ে দেন তিনি। মনিবদের জন্য ঝি আর ঠাকুর চাকরদের খোঁজ এনে দেন। শিক্ষার্থীদের জন্য স্কুল কলেজের খবর, চাকরি প্রার্থীদের জন্য ছোট বড় মাঝারি সব ধরনের চাকরির খোঁজ থাকে সুরেনের কাছে। সুরেন হরগোবিন্দকে দেখে এক গাল হাসি নিয়ে গিয়ে এলেন। কি খবর হারুদা? নতুন বাড়ি কেমন লাগছে? আর বাড়ি? হ্যাঁ, কেন? এই তো সেদিন বললে দারুণ ব্যবস্থা। আমি তো সুযোগ খুঁজছিলাম তোমার বাড়ি যাওয়া। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তুমি যে কোনো দিন আসতে পারো। আরে বাড়ি নিয়ে কোনো সমস্যা থাকলে বলো, আমার হাতে সস্তায় ওর চেয়েও ভালো বাড়ি আছে। তুমি যদি আগেই আমাকে বলতে। না 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 না, বাড়ি নিয়ে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে সমস্যাটা কোথায়? আরে ভাই, বাড়ি কি শুধু ছাদ, মেঝে, দেওয়াল আর জানলা দরজা? মানুষ 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 মানুষই সব। চায়ে শেষ চুমুক দিয়ে কাপটি নামিয়ে সুরেন ভ্রু মুচকে তাকালেন হরগোবিন্দর দিকে। হরগোবিন্দ সুরেনের দিকে তাকিয়ে একটি কেঠো বোকা হাসি হাসলেন। চা শেষ করে দুজনে কথা বলতে বলতে অফিসে ঢুকলেন। ফাইলপত্র ভাগ করে নিতে নিতে একটু আমতা আমতা করে হরগোবিন্দ বললেন, এ ভাই সুরেন, হ্যাঁ শোনো না, আমার একটা কাজ করে দেবে ভাই? আরে দুনিয়া শুদ্ধ মানুষের জন্য এত কাজ করে দিচ্ছি, আর তুমি তো বন্ধু মানুষ। না আসলে জানি জানি তুমি কারোর থেকে সাহায্য নেওয়া পছন্দ করো না, তাই তো? কিন্তু অসুবিধে যখন পড়েইছো তখন অত সংকোচ না করে একটু ঝেড়ে কাশো তো দেখি। বলছি যে একটা ছেলে দেখে দেবে আমাকে। কিরকম ছেলে? বামুনের ছেলে হলেই ভালো হয়, অবশ্য অন্য জাত হলেও। সুরেন কথা বলতে বলতে নিজের পিতলের পানের কৌটোটি খুলে বাড়ি থেকে আনা একখানি পান গালে গুঁজে বাড়িতে বানানো জর্দার মৌতাত নিতে নিতে চোখ বুজে বললেন, অন্য জাত কেন হবে? তুমি বামুন, তোমাকে বামুনের ছেলেই দেবো। বামুনের কি অভাব আছে নাকি? তারপর ছেলেটি এমএ পাস হলেই ভালো হয়, বিএ পাস হলেও ক্ষতি নেই। কেন, এমএ পাস ছেলের কি কোনো অভাব আছে নাকি? তারপর বলো। কাজকর্ম যা করে করুক, খেয়ে পরে থাকতে পারলেই হলো। বিলক্ষণ বিলক্ষণ। তারপর এই ছেলে কার জন্য? হে, বলি নিজের মেয়ের জন্য নাকি? হ্যাঁ
না আসলে আরে ভাই, খুলেই বলো না। জামাই চাই একটি, তাই তো? কোনো চিন্তা নেই, আমার আছে আমার হাতে। জামাই করতে চাও তো বলো। না ভাই, জামাই নয়। তবে? এতক্ষণ হরগোবিন্দ সুরেনের চোখের দিকে চেয়েই কথা কইছিলেন। এবার বন্ধুর চোখ থেকে চোখ সরিয়ে নিলেন। কয়েক মুহূর্ত হরগোবিন্দ চুপ করে রইলেন। এ বড় অস্বস্তিকর নৈঃশব্দ। মাথার উপর ঘুরতে থাকা ডিসি ফ্যান, অফিসের বড় দেয়াল ঘড়ির টিকটিক শব্দ, আর 3 তলার জানালা দিয়ে ভেসে আসা চলমান শহরের ব্যস্ততার আওয়াজ সেই নৈঃশব্দকে আরো গভীরতর করে তুলল যেন। জানালার দিকে চোখ ফিরিয়েই হরগোবিন্দ বললেন, জামাই নয় গো, জামাই নয়, একজন প্রাইভেট টিউটার। ছেলের জন্য একজন প্রাইভেট টিউটার। প্রাইভেট টিউটার? হ্যাঁ, পারবে দিতে? শুনলেন নরেন্দ্রনাথ মিত্রের রচনা অবলম্বনে বিকল্প। অডিও নাট্যরূপ অভিজিৎ ভূঁইয়া, নির্দেশনা তমালী চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হরগোবিন্দ সৌভিক গুহ সরকার, সুধা রিমিল সেন, হাবুল নির্ণয় পাল, ইন্দুভূষণ অনুরণ সেনগুপ্ত। সঙ্গে শেখর পাল, সুজাতা ঘোষ, অভিরূপ বন্দ্যোপাধ্যায়, স্নিগ্ধা ঘোষ ও তমালী চৌধুরী। গল্প পাঠে ঋতব্রত মুখোপাধ্যায়, গল্পের সূত্রধার সুনয়না ভৌমিক। শব্দগ্রহণ সঞ্জিত গিরি, ধ্বনি পরিকল্পনা ও আবহ শুভ্রকমল মুখোপাধ্যায়, সহকারী নির্দেশক অভিরূপ বন্দ্যোপাধ্যায়, কার্যনির্বাহী প্রযোজক সুজাতা ঘোষ, প্রযোজনায় সাউন্ড আইডিয়াজ এবং মির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি ফ্রাইডে ক্লাসিক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা অথবা ডাউনলোড করুন গানা অ্যাপ। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।